Capital FM 94.8, দেশের নাম্বার 1 মিউজিক স্টেশন। The Beach. সপ্তাহ ঘুরে আবার শনিবার এবং রাত 11টা শুনছেন আপনি ক্যাপিটাল FM 94.8। তাবিজ এমন একটি অনুষ্ঠান যেখানে আপনার সঙ্গে ঘটে যাওয়া অতি প্রাকৃত কিছু ঘটনা এবং আপনার সঙ্গে ঘটে যাওয়া কিংবা আপনার কোনো প্রিয় মানুষ আত্মীয় স্বজনের সঙ্গে ঘটে যাওয়া হিংসা বিদ্বেষের গল্প, আর ঠিক যেখানে অবস্থান করে বিশ্বাস, খানিকটা অবিশ্বাস, আর ঠিক সেই বিশ্বাস এবং অবিশ্বাসের মাঝখানে দাঁড়িয়েই শনিবার রাত 11টায় অনুষ্ঠিত হয় তাবিজ, অনলি অন ক্যাপিটাল FM 94.8। এবং সেখানে আপনার সঙ্গে উপস্থিত আছি আমি জাহান অরণ্য। স্বাগত জানাচ্ছি আজকের এই তাবিজ আয়োজনে। তাবিজে যুক্ত হওয়ার জন্যে আপনার সেলফোনের SMS অপশন থেকে একটি টাইপ SMS করতে পারেন। সেখানে লিখবেন CFM স্পেস আপনার নাম, সঙ্গে আপনার লোকেশন এবং আপনার যে কোনো মন্তব্য, আপনার সঙ্গে ঘটে যাওয়া কোনো ঘটনার খানিকটা লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নম্বরে। এবং পুরো ঘটনাটা শেয়ার করবার জন্যে ফেসবুক রয়েছে, ফেসবুকে আপনি ঠিক যেইভাবে চান সেইভাবে লিখে পাঠাতে পারবেন। facebook.com/capital FM 94.8 এই ঠিকানা লিখলেই কিন্তু আপনার সেই ঘটনা আমার কাছে এসে পৌঁছে যাবে। এবং তাবিজের সঙ্গে এই মুহূর্তে যেহেতু আপনি যুক্ত আছেন, নিশ্চয়ই আপনার মনের চোখ খোলা আছে, আপনার দৃষ্টি শক্তিও খোলা আছে এবং শ্রবণ শক্তি দিয়ে এই মুহূর্তে আপনি শুনছেন আজকের এই আয়োজন। এবং এই শ্রবণ, দৃষ্টি কিংবা আমাদের সবগুলো ইন্দ্রিয়ের মধ্যেও এমন কিছু ঘটনা, এমন কিছু অনুভূতি কাজ করে যেগুলো সাধারণত আমাদের এই স্বাভাবিক ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা অনুভব করতে পারি না। মাঝে মাঝে তারও বাইরে কিছু ঘটনা আমাদের সাথে ঘটে যায়, যার ব্যাখ্যা বিশ্লেষণ কোনোভাবেই আমরা কেউ মিলাতে পারি না। চেষ্টা করি যুক্তি দিয়ে সেই বিষয়টাকে বোঝবার চেষ্টা করি, মানুষের সঙ্গে আলোচনা করি এবং একটা সময় যখন সেটা স্বাভাবিক হয়ে যায় তখন গল্প আকার একজনকে বলে থাকি। এবং সেই ঘটনাটাই যখন আবার নতুন করে বলা হয় তখন সেটা গল্প হয়। কিন্তু আমি বিশ্বাস করি প্রত্যেকটা মুহূর্ত মানুষ বাস্তব উপলব্ধি দিয়ে অনুভব করে যখন সেই ঘটনাটা কোনো মানুষের সঙ্গে ঘটে। এবং ঠিক সেই সময়কালের যে অনুভূতি, সেটি তারপরে আপনি আর কখনো অনুভব করতে পারবেন না। এবং প্রত্যেকটি ক্ষেত্রেই সমাজে যেরকম রয়েছে প্রত্যেকটি মানুষের মধ্যেও রয়েছে ভালো এবং মন্দ। এই সব কিছুর মাঝেও আমাদেরকে জীবনের যুদ্ধে এগিয়ে যেতে হয় এবং প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে প্রমাণ করতে হয় আমরা বেঁচে আছি, আমরা বেঁচে থাকতে চাই এবং সেই যুদ্ধে আমাদেরকে জয়ী হতে হয়। তা না হলে অসংখ্য মৃত লাশ আমাদের চারপাশে ঘুরে বেড়াবে, হয়তো বেড়ায়। আপনি যাকে জীবিত বলে দেখছেন সে হয়তো তার অন্তর থেকে আসলে জীবিত নয়। এবং আমাদের সমাজে এরকম অসংখ্য ঘটনা ঘটে যায় যেখানে তাবিজ কবজ সম্পর্কিত অনেক ঘটনা হয়, যে বিষয়গুলো কখনো হয়তো পজিটিভ, আবার অনেক ক্ষেত্রে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। সেই ঘটনা যদি আপনার কাছে থাকে লিখে পাঠিয়ে দেবেন facebook.com/capital FM 94.8 এই ঠিকানায় সরাসরি আমার কাছে পৌঁছে যাবে এবং সেখান থেকে আপনার সঙ্গে এবং আমার আরও যে বন্ধু এই মুহূর্তে শুনছেন তার সঙ্গেও আজকের এই ঘটনাটা আমি শেয়ার করতে পারবো। এবং আজকের আমাদের অনুষ্ঠানে একজন অতিথিও আছেন, তিনি এই রাতে কষ্ট করে এসছেন তার জীবনের ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করবার জন্য। আমরা প্রথমে তাকে একটু স্বাগত জানাই। আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ রোজ মফিজুল ইসলাম। আমি এখানে আসছি রূপগঞ্জ থেকে। আপনি রূপগঞ্জ থেকে এসছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে তাবিজ অনুষ্ঠানে আসবার জন্য। নিশ্চয়ই আপনার কাছে আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা শুনবো এবং সেই ক্ষেত্রে নিশ্চয়ই আপনি প্রস্তুত আছেন। হ্যাঁ, আমার লাইফে অনেক এমন কিছু ঘটনা আছে যেগুলো
মানুষের কাছে সরাসরি উপস্থাপন করা সম্ভব নয়। যেগুলোর প্রমাণ মানে নিজে আমি বা যার সাথে ঘটনাটা ঘটছে সে নিজেই, অন্য কাউকে এগুলো মানে যে সে পরবর্তীতে আবার তাকে রিভিউ করে দেখাবে এরকম কোনো সুযোগ নেই এবং সেটা আসলে সম্ভবও হয় না। হ্যাঁ। সেই ক্ষেত্রে আমরা নিশ্চয়ই আজকে আমাদের অতিথির কাছ থেকে আজকের এই তাবিজ অনুষ্ঠানের গল্প শুনবো এবং আপনিও নিশ্চয়ই আপনার গল্পটি লিখে পাঠিয়ে দেবেন facebook.com/capitalfm 94.8 এই ঠিকানায়। এবং সেখানে আপনি যেহেতু যুক্ত হয়ে গেছেন এবং অনেকেই কিন্তু আজকের এই পোস্টটি শেয়ার করছেন, আশা করি আপনিও শেয়ার করবেন এবং অধিক সংখ্যক শেয়ার করে কিন্তু বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন আজকের এই তাবিজ অনুষ্ঠান সম্পর্কে। শুরুতেই আমরা একটা ঘটনা দিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করতে চাই এবং সেই ঘটনাটা যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে আসিফ আল আকাশ। তিনি একজন রিকশাওয়ালার ঘটনা শেয়ার করেছেন এবং আরও বেশ কয়েকটা ঘটনা আছে। একটু প্রথমেই আসিফ আল আকাশের ঘটনাটি দিয়ে আজকের তাবিজ অনুষ্ঠান শুরু করতে চাই। তিনি বলেছেন, এক রিকশাওয়ালা আর এক লোকের ঘটনা এটি। ঘটনাটি ঘটেছিল দোহার থানার চর জয়পাড়া নামক গ্রামের এসপি বাড়ির সামনের একটা রাস্তায়। সেখানে একটা কালভার্ট আছে আর তার ঠিক পাশেই আছে একটা ঝোপ। এখন আমি সেই জায়গার আরো একটা ভয়ঙ্কর ঘটনা সম্পর্কে তুলে ধরছি। এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 1 বছর আগে। একদিন এক রিকশাওয়ালা রাতে এক প্যাসেঞ্জারকে নিয়ে সেই রাস্তা দিয়ে আসছিল। রাত তখন প্রায় আনুমানিক 11টা কি 11:30 মতন হবে। আমরা জানি যে এই গ্রামে 9টা-10টার দিকেই প্রায় বেশিরভাগ মানুষ ঘুমিয়ে পড়ে, তাই সেই সময়টায় সেখানে একেবারেই জনমানবহীন ছিল। তারা দুজনেই সেই রাস্তা ধরে যাচ্ছে। এমন সময় তারা কিছুটা দূর থেকে হঠাৎ সাদা কিছু একটা লক্ষ্য করে। তারা যখন সেই কালভার্টের কাছাকাছি জায়গায় গেল তখন তারা দেখল যে কালভার্টের উপর সাদা কাপড় পরা একটা মানুষ শুয়ে আছে। এরপর তারা দুজনেই রিকশা থেকে নেমে কাছে যেতেই দেখতে পেল এটা একটা মানুষের লাশ। তারা দুজনেই অবাক হয়ে গেল যে এত রাতে এখানে একটা লাশ কে রেখে গেল। লোকটি রিকশাওয়ালাকে বলল, হয়তো কেউ লাশটিকে এখানে ফেলে চলে গেছে, চলো আমরা লাশটিকে নিয়ে দাফনের ব্যবস্থা করি। কিন্তু রিকশাওয়ালা এতে আপত্তি জানালো। সে লোকটিকে বলল, আমাকে আমার ভাড়া দিয়ে দেন, আমি এসব লাশ নিয়ে যেতে পারবো না। লোকটি তাকে বলল, ঠিক আছে, তোমাকে ভাড়া 100 টাকা বেশি দেব। এ কথা শুনে রিকশাওয়ালাটি লাশটি নিতে রাজি হলো। তবে রিকশাওয়ালা লোকটিকে শর্ত দেয় যে লাশটি আপনাকেই তুলতে হবে। লোকটি বলল, ঠিক আছে, তাই হবে। তারপর লোকটি লাশের কাছে গিয়ে মুখের কাপড় তুলতে দেখতে পায় যে লাশটির চোখ খোলা অবস্থায় তাকিয়ে আছে। অর্থাৎ কেউ চোখ খোলা অবস্থায় মারা গেলে যেমনটা দেখা যায় ঠিক তেমন। এতে সে একটু ভয় পেয়ে যায়। এরপর সে লাশটির গায়ের কাপড়ের আরো কিছু অংশ সরাতেই দেখতে পায় লাশটির শরীরের পশমগুলো বেশ বড় বড়, যা কোনো সাধারণ মানুষের থেকে একেবারে আলাদা। অর্থাৎ পশমগুলো ছিল ঠিক ভেড়ার শরীরের পশমের মতো। এটা দেখে লোকটি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল আর সে রিকশাওয়ালা এক চিৎকার দিয়ে সেখান থেকে দৌড়ে চলে গেল। চিৎকার সেখানে যায়, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও কেউ সেখানে কোনো লাশ দেখতে পায়নি। এমনকি সেই লোকটিকেও সেখানে আর পাওয়া গেল না। পরদিন সকালে সেই কালভার্টের নিচে সেই লোকটির লাশ পাওয়া যায়, কাদায় অর্ধেক গাড়া অবস্থায়। নিশ্চয়ই ভয়ের উদ্রেক করে এরকম ঘটনা, এবং প্রায় আপনি, আমি কিংবা আমাদেরই কেউ
অনেক রাতে কিন্তু রাস্তা দিয়ে গন্তব্যে পৌঁছানোর জন্য আমরা বের হই, এবং এমন স্বাভাবিক কিছু আমাদের চোখে পড়ে। সেই অসংখ্য স্বাভাবিকের মাঝেও কিছু অস্বাভাবিক ঘটনা মাঝে মাঝে আমাদের চোখে পড়ে। অতি সাবধানী কিংবা অতি উৎসাহী কিছু মানুষ সেই ঘটনাটাকে আরো একটু পরখ করে দেখবার জন্য সামনের দিকে এগিয়ে যান। সেই ফলাফল হয়তো কখনো ভালো হয়, আবার কখনো বা হয় খারাপ। আর ঠিক এমনই একটি ঘটনা আমরা শুনলাম আসিফ আল আকাশের বর্ণনায়। অসংখ্য ধন্যবাদ আসিফ আল আকাশ, চমৎকার এই ঘটনাটি তাবিজ অনুষ্ঠানে শেয়ার করবার জন্য। আমি বিশ্বাস করি তাবিজ এমন একটি অনুষ্ঠান যেখানে শুধু গল্পই পড়ে শোনানো হয় না, শুধু ঘটনাই বলা হয় না, এখানে কিছু সাবধানতার কথাও থাকে, যেই বিষয়গুলো আমাদের প্রত্যেকের জন্য অবশ্য কর্তব্য। নিজে সাবধান থাকাটা সবচেয়ে বেশি জরুরি। যেসব ক্ষেত্রে আপনার বিপদের কোনো সম্ভাবনা আছে, সেই সময়টায় সেই জায়গা থেকে আপনার নিজেকে সেভ করাটা কিন্তু খুব জরুরি। সুতরাং অনর্থক শুধুমাত্র অতি সাহসী হতে গিয়ে কখনো নিজের কিংবা আপনার প্রিয়জনের বিপদ ডেকে আনবেন না, এটি আপনার জন্য পরামর্শ। আর যদি এমন কোনো ঘটনা ঘটেই যায় যার উপরে আপনার কোনো নিয়ন্ত্রণ থাকে না বা ছিল না, সেটি একান্তই কাকতালীয়। আর আমরা সেই ঘটনাগুলোর কথাই বলছি যেখানে আপনার কিংবা আপনার এই 5টি ইন্দ্রিয়ের কারোরই কিছু করবার থাকে না। আরো একটি গল্প এই মুহূর্তে শেয়ার করতে চাই, যেই ঘটনাটি লিখে পাঠিয়েছেন মিম আক্তার মিম, যিনি আমাদের একজন নিয়মিত শ্রোতা এবং তিনি প্রায় লেখেন এবং বেশ ভালো ঘটনা তিনি লেখেন এবং অনেকের সঙ্গে তিনি কথা বলেন এই বিষয় নিয়ে, এবং তার অনেক আগ্রহ আমি কিন্তু লক্ষ্য করেছি। যদি কারো কাছে মনে হয় যে আপনার কাছে এমন কোনো ঘটনা রয়েছে, কোনো গল্প রয়েছে, সেই ঘটনা আপনি শেয়ার করতে চান সরাসরি তাবিজ অনুষ্ঠানে এসে, তাহলে ইনবক্সে আপনার আগ্রহের কথা লিখে জানাবেন। সেখান থেকে কিন্তু আপনাকে আমরা নির্বাচিত করতে পারবো, এবং আজকের এই অনুষ্ঠানে ঠিক যেরকম করে অতিথি উপস্থিত আছেন, আপনিও কিন্তু চাইলে সেখানে উপস্থিত হয়ে যেতে পারবেন। আমাদের ফেসবুক পেজ রয়েছে facebook.com/capitalfm 94.8 এই ঠিকানায়, সেখানে আপনি লিখবেন এবং সেখান থেকে আপনাকে আমরা নির্বাচিত করতে পারবো। মিম আক্তার মিমের ঘটনাটি এবার একটু আপনার সঙ্গে শেয়ার করতে চাই। মিম লিখেছেন ভারতের ছোট্ট একটি গ্রামের গল্প। আসলে গল্প না বলে এটি সত্য ঘটনা বলা যেতে পারে। ঘটনা সত্য এই দুটো বিষয়ই একই, এবং গল্প হয় তখন যখন সেটি পরে বলা হয়, কিন্তু যেই সময়ে হয় সেটি তখন সত্য হয় এবং সেটি ঘটনা হয়। মিম বলছেন আজ থেকে প্রায় 50-60 বছর আগের কথা। গ্রামটির 80% মানুষের জীবিকা নির্বাহের প্রধান উৎস ছিল কৃষিকাজ। গ্রামটি বেশ সচ্ছল ছিল। এই গ্রামের এক প্রান্তে একটি মাঠ ছিল, আর মাঠের পাশেই ছিল বিশাল এবং 100 বছর পুরনো একটি আম গাছ। আসলে 100 বছর পুরনো বলাটা হয়তো ভুল হতে পারে, কারণ ওইটা কত বছর পুরনো ছিল তা হয়তো গ্রামের সবচেয়ে প্রবীণ ব্যক্তিটিও বলতে পারবেন না। গাছটির গোড়ায় বেশ বড় বড় কোটর ছিল, আর ওই কোটরে বাস করত এক পাগল। সে সবসময় কোটরের ভেতরেই থাকত। যখন তার খাবারের দরকার হতো শুধু সে তখনই বের হতো। গ্রামের কাউকেই সে কোনো রকম জ্বালাতনও করত না, আর গ্রামের সবাই তাকে খাবার দিত। সে জ্বালাতন করত না বলে কেউ তাকে ঘাঁটতেও যেত না। মাঝে মাঝে অবশ্য গ্রামের কিছু দুষ্ট ছেলে দেখতে গিয়েছিল যে সে সারাদিন গাছের কোটরে কি করে, কিন্তু তারা দেখতে পায় যে সে সব সময় বসে থাকে। তাই তাদের অতি উৎসাহে ভাটা পড়ে, তারা আর দেখতে যায় না। এভাবেই সবাই বেশ শান্তিতেই দিন কাটাচ্ছিল। একদিন গ্রামের কিছু গুরুজন সবাইকে ডেকে সিদ্ধান্ত নিল যে আমরা তো আল্লাহর রহমতে বেশ ভালো আছি, সচ্ছল, তাই সবাই মিলে গ্রামে একটি মাহফিলের আয়োজন করি। ও এখানে একটি কথা বলা হয়নি, গ্রামটি ভারতের হলেও এটি ছিল মূলত মুসলিম প্রধান। তো সবার কাছ থেকে চাঁদা তুলে মাহফিলের আয়োজন করা হলো। প্রধান বক্তা হিসেবে দাওয়াত দেওয়া হলো বড় একজন হুজুরকে। নির্দিষ্ট দিনে যথারীতি মাহফিল শুরু হয়ে গেল।
অনেকে হয়তো দেখে থাকবেন যে মাহফিলের আশেপাশে বেশ ছোটখাটো কিছু খাবারের দোকান কিংবা মণিহারি দোকান বসে। এখানেও এর ব্যতিক্রম হলো না। বড় হুজুর যখন স্টেজে উঠলেন, ঠিক আপনার চারপাশে যখন তাকিয়ে দেখবেন অসংখ্য মানুষ কিন্তু রয়েছে, আমার শহরে, আপনার শহরে, রাস্তার ধারে বসে আছে, শুয়ে আছে, কি মলিন বিবস্ত্র। আমরা মাত্র তাকাই, আবার মাঝে মাঝে নাক সিটকে সেখান থেকে চলে যায়, কিন্তু ওরাও কিন্তু মানুষ। হয়তো আমি জানি না ঠিক কি কারণে সেখানে এসছে কিংবা কি তার উদ্দেশ্য। সুতরাং উপকার করতে না পারি, কাউকে যেন ক্ষতি না করি, এই বিষয়টি অবশ্যই আমাদের মাথায় থাকা উচিত। দুটো চমৎকার ঘটনা শুনলাম। এবারে আমাদের অতিথির কাছে আসবো। রোজ তার নাম, জি, এবং রোজ এসছেন রূপগঞ্জ থেকে। খুব সুন্দর একটা জায়গা, আমি নিজেও সেখানে গিয়েছি। এবং আগামীর আধুনিক ঢাকা, আমরা যেটা জানি পূর্বাঞ্চল, সেটাও কিন্তু সেখানে গড়ে উঠছে এবং সেখানে অনেক নির্মাণ কাজ চলছে এবং এখনো অনেক গ্রাম কিন্তু রয়েছে সেখানে। আশা করি আপনার কাছ থেকে আজকের কিছু ভালো ঘটনা শুনতে পারবো। একেবারে প্রথম ঘটনাটা যদি আপনি একটু শেয়ার করেন। হ্যাঁ, অবশ্যই শেয়ার করব। আমি এখন যে ঘটনাটি শেয়ার করব ক্যাপিটাল এফএম এর সকল লিসেনারদের সাথে, সেটা হচ্ছে অনেক আগের ঘটনা। সেটা ছিল আমার নানার আব্বার সাথে, যে একটা উনি ছিল একটু মানে মাওলানা টাইপের, যে অনেক কিছু জানতো। তো উনি একটা জিন পুষতো, আমরা জানি, জিনের নাম শুনেছি। তো উনি অনেক কিছু জানতো, যার কারণে ওই জিনটা তার পোষ মানে। তো জিনের সাথে তিনি মাঝে মধ্যে কথা বলতো, প্রতিদিন একবার হলো কথা বলতো এরকম। আমি শুনেছি এটা আমার নানার কাছ থেকে। উনি বলতো যে প্রতি রাতেই, আমি প্রথমে বলে যে ওই সময় তো গ্রাম ছিল, তো গ্রামের বাড়িঘর সাধারণত হয় টিনের নয়তো মাটির দিয়ে তৈরি হয়, এবং সেখানে কিন্তু ওই টিনের যে চালা থাকে তার নিচে ওই চিকুন মুলি বাঁশ দিয়ে একটা মানে তৈরি করা হয়, যেটাকে বলা হয়, আমরা আঞ্চলিক ভাষায় বলি কার, ঠিক আছে। ওখানে বিভিন্ন পরিবারের বিভিন্ন মালপত্র হোক বা যে ধানের সময় ধান উঠিয়ে নিয়ে, অনেকটা স্টোর রুমের মতো। হ্যাঁ, স্টোর রুম, ওখানে ধান রাখা হয়, স্টোর রুমে বলি। তো ওখানে রাত্রেবেলা মানে ওই জিনটা যখন আসতো, তখন কি ধরনের পুরাটা ঘরের মধ্যে অন্য ধরনের একটু আওয়াজ হতো, মানে উপরে মানে একটু মনে হচ্ছে যে কাঁপাকাঁপি ভাব, পুরাটা রুম এরকম আর কি ছিল ঘরটা। তো তখনই আমার ওই লোকটা, মানে আমার নানার আব্বা যিনি, উনি বুঝতে পারতো যে ওনার কাছে ওই জিনটা আসছে। তখন উনি বিভিন্ন ধরনের কথা বলতো, যে এখন চলে যা, বা তোর জন্য ওই পাশে কিছু রাখছি, ওইটা তুই নিয়ে চলে যা, খেয়ে যা, এরকম টাইপের কথা বলতো আগে। তো এভাবেই কোন এক সময় ওই জিনটাকে উনি রাগ করে মানে তাড়িয়ে দিয়েছে, যেভাবেই হোক, যে উনি বলছে যে ওনার বাসা থেকে তাড়িয়ে দিয়েছে। আসলে সেটা যায় না, ওনার বাড়ির পাশেই একটা ওই তেঁতুল গাছ ছিল, ওই তেঁতুল গাছে সেটা আশ্রয় নিছে। আচ্ছা। একদিন ওই সময় আমার নানি, যিনি আমার নানার ওয়াইফ, তো উনি নতুন বউ হিসেবে ওই বাড়িতে আসছে। তো ওনার সাথে কিছু ঘটনা ঘটছে ওই জিনটাকে নিয়ে। কিরকম, কোন এক সময় উনি যখন ওই বাড়ির কাজে, মনে করেন একদিন সন্ধ্যার পরে পিঠা বানাইতেছিল, পিঠা বলতে যে তেলের পিঠা বানায়, তো এমন সন্ধ্যার পরে তেলের পিঠা বানাইতেছে। তো উনি একটা তেলের পিঠা একটা করে যখন ওই পাত্রে রাখতেছে, এইভাবে অনেকটি পিঠা বানাইছে। তো উনি তো মানে খেয়াল করেনি যে পাত্রে তো রাখতেছে বানায়। তো কিছুক্ষণ পর যখন তাকাইলো যে ওই পাত্রে কোনো পিঠা নাই,
তো উনি তো ওই বাড়িতে নতুন বউ হিসেবে আসছে, মানুষও নাই সেখানে, মানুষও নাই, কোনো বাড়ির ফ্যামিলির কোনো মানুষও নাই, সবাই তো ঘরে। আর সাধারণত ওই যে চুলা ঘরটা ওইটা কিন্তু বাইরে থাকে গ্রাম অঞ্চলে। তো উনি একটু শকড হয়ে গেছে, মানে যে কি ব্যাপার, এতগুলো পিঠা বানাইলাম, পিঠা কোথায় গেল, মানে একটু চিন্তায় পড়ে গেল। তখন উনি বাসায় এসে মানে ঘরের ভিতরে এসে বলতেছে যে আমি পিঠা বানাইলাম, এতগুলো কই, পিঠা কে নিল? মানে তো সবাই বলতেছে যে না, আমরা তো নেইনি। তো আমার ওই যেই নানার আবার শুনলো, তো উনি বলতেছে যে এটা তো ওর কাজ, ওই যে জিনটা উনি মানে পুষত, ওই জিনের কাজ। তখন নানি এটা শুনে মানে খুব ভয় পাইছিল যে হঠাৎ মানে এই বাড়িতে আসছে, তো এরকম একটা ঘটনা ঘটলো। তো ওনার কাছে খুবই মানে উনি খুব ভয় পাইছেন। তো এরকম পরে আরো একটা ঘটনা ঘটছে ওনার সাথে। একদিন ইলিশ মাছ, আমার নানা ইলিশ মাছ নিয়ে আসছিল। ওই গ্রাম অঞ্চলে সাধারণত আপনার বিকালবেলা হাট হয়, তো ওই হাট থেকে ইলিশ মাছ নিয়ে আসছে। তো যখন ওই বাসায় নিয়ে আসছে ইলিশ মাছগুলো ওই কেটে, তারপর নানি ওগুলো ভাজতেছে। তো ভাজার সময় ওইরকম যখন ভাজতেছে, পাত্রে রাখে, কিছুক্ষণ পরে দেখে ওই ইলিশ মাছের যে চাকগুলো ওগুলো আর নেই। তখন উনি বুঝতে পারছে যে এরকম ঘটনা আগেও ঘটছে, তো এইরকম এবারও আবার ঘটলো। তখন উনি দৌড়ে গিয়ে বাসায় মানে ঘরের ভিতরে ঢুকে গেল ভয়ে। তো সবাইকে বলতেছে যে এরকম। তো আমার নানার আব্বা বলতেছে যাই হোক, ওই ওই যেগুলো মাছগুলো আছে ওগুলো ঘরে নিয়ে এসে পড়ো। তো নিয়ে এসে পড়ছেন। এরকম আরো অসংখ্য ঘটনায় মানে এটাকে নিয়েই হয়েছে। যেরকম ওই যে বললাম যে তেঁতুল গাছ, মাঝে মধ্যে ঝড় বৃষ্টির রাতে যখন মেঘলা আকাশ থাকে, প্রচুর ঝড় হয়, বৃষ্টি হয়, তখন দেখা যাচ্ছে ওই যে তেঁতুল গাছের নিচে কোনো এক বৃদ্ধ দাঁড়ায় রয়েছে। বৃষ্টি পড়ছে অথচ সে দাঁড়ায় রয়েছে। তেঁতুল গাছের পাশ দিয়ে কিন্তু একটা রাস্তা আছে। তো মানুষ যখন ওই দিক দিয়ে যায়, তো মানে একটু জঙ্গল টাইপের, তেঁতুল গাছের চারপাশে জঙ্গল টাইপের। তো মানুষ যখন ওই দিক দিয়ে যায়, তো একটু খেয়াল করলে মানে দেখতো যে একজন বৃদ্ধ দাঁড়ায় রয়েছে ওই পাশে। তো ওদের কাছে প্রশ্ন, কি ব্যাপার, এই বৃষ্টির মধ্যে এরকম বৃদ্ধ দাঁড়ায় রয়েছে? মানে একটু দূরে হলো, মানে মনে হয়তো যে আশেপাশের হয়তো বা যে এইবারে মানে বুড়া লোক থাকে না, বয়স্ক লোক, বৃদ্ধ লোক যারা আছে, মনে করতো যে হয়তোবা তাদের একজন। তার পরবর্তীতে মানে বৃষ্টির পরে জিজ্ঞেস করতো, কি ব্যাপার, আপনি ওখানে কেন দাঁড়ায় রয়েছেন? মানে ওই বাড়ির আমার নানার আব্বাকে জিজ্ঞেস করতো। তারপর বললো, পাগল নাকি, আমি কেন এই বৃষ্টির মধ্যে কেন আমি বাইরে থাকবো, আমি তো আমার ঘরেই ছিলাম। তখন বললো যে এই বৃষ্টির মধ্যে আমি দেখলাম যে আপনি এখানে দাঁড়ায় রয়েছেন, আমি ডাক দিব বলে দেইনি। তারপর তো উনি বললো যে যা হয়েছে, তো এটা তুমি আর ই করো না, এরকম এখানে একটা কিছু আছে আর কি, এটা বলে দিচ্ছে। তো একদিন এরকমেরই কোন রাত্রের বেলা একজন লোক ওই পাশ দিয়ে, বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। তো আমার যে নানার মা, উনি তো বয়স্ক ছিল, তো একজন লোক যাচ্ছিল। তো যাওয়ার সময় দেখতেছে যে একজন বৃদ্ধ মহিলা, বয়স, সাদা কাপড় পরা, তো সে কি করছে, ঝাড়ু দিয়ে ওই গাছের নিচ দিয়ে মানে ঝাড়ু দিচ্ছে। তো উনি বলতেছে যে রাত 1টা প্রায় বাজে, এই সময় কিসের ঝাড়ু দেয়, মানে এখানকার বুড়ি এরকম বলতো আর কি, যে বলছে যে বুড়ি মানুষটা এত রাত্রেবেলা কি ঝাড়ু দিচ্ছে। তো উনি মানে ডাকতো যে কি ব্যাপার, মানে আপনি মানে কি ঝাড়ু দিতেছেন এত রাত্রেবেলা, আপনি কি করছেন এত রাত্রেবেলা? তো এটা কোনো শব্দ করে না, একেবারে নিশ্চুপ। তো উনি ভাবতেছে কি ব্যাপার, বাড়ির মানুষ, আমি ডাক দিলাম, কোনো শব্দ নাই, সারা শব্দ নাই। তো উনিও একটু থমকে গেছে যে কি ব্যাপার। তো উনি সাথে সাথে ওদের বাসায় গেছে। তো বাসায় গিয়ে দেখে যে ওই বৃদ্ধ মহিলা ঘরের ভিতরে আছে, ঠিক আছে, ডাক দিছে বাসায় গিয়ে। তো সবাই উঠলো, তো দেখলো যে বৃদ্ধ মহিলা ঘরের ভিতরে। তারপর বললো যে আমি একটু আগে আপনাকে দেখে আসলাম যে রাস্তার পাশে আপনি ঝাড়ু দিচ্ছেন, কি ব্যাপার? তারপর বললো কোথায়, আমি তো রুমের ভিতরে, ঘরের ভিতরে শুয়ে রয়েছি।
তখন সবাই বলছে, তখন ওই নানা বলছে যে যাই হোক তুমি আস্তে আস্তে বাসায় চলে যাও, রাত হয়ে গেছে। তো এইভাবে মানে এই জিনের কিছু কথা, ওই জিনের কিছু মানে এখনো মানুষ দেখতে পায় মাঝে মধ্যে, এখনো দেখে। মানে রাস্তার পাশে রাত্রেবেলা হয়তো কোনো বৃদ্ধ নয়তো কোনো এক বিড়াল হয়ে মানে এরকম গাছের আগায় উপরে উঠে যায়, এরকম হয় অনেক সময়। ঠিক আছে, নিঃসন্দেহে তাই। এবং আমরা যেগুলোকে মাঝে মাঝে বিশ্বাস অবিশ্বাসে ঠিক মাঝখানে রাখি, অনেকেই খানিকটা বিশ্বাস করি এবং অনেকেই বিশ্বাস করি না, কিন্তু যেটা বাস্তব সেটাকে অবিশ্বাস করবার মতো কোনো সুযোগ কিন্তু নেই। আর সেই ঘটনাগুলো আজকে রোজ যেটা বলছিল যে তার নানার সঙ্গে হয়েছে, এরকম অনেকের সঙ্গেই কিন্তু হচ্ছে, হতেও পারে। অস্বাভাবিক নয় যে আজকে অন্য একজনের সঙ্গে হয়েছে মানে কাল আমার সাথে হবে না কিংবা আপনার সাথে হবে না। এবং সেজন্যই যতটুকু সাবধান থাকা যায় সেই কথাটাই বলি সবসময় তাবিজ থেকে। এবং আরো একটি বিষয় বলি, যতটুখানি সম্ভব নিজের মন থেকে পবিত্র থাকা যায় এবং মানুষকে যতখানি উপকার করা যায়। আপনার নিজের মনের মধ্যে যখন পবিত্রতা থাকবে তখন আপনার মনের মধ্যে সাহস থাকবে এবং কোনো ভয় ভীতি আপনাকে নাড়াতে পারবে না। এবং সেই জন্যই একটা বিশুদ্ধ আত্মা আসলে খুব প্রয়োজন। আপনি মনের ভেতর থেকে যদি ফাঁপা হয়ে থাকেন, আপনি নিজে যদি একজন অপরাধী মানুষ হয়ে থাকেন, আপনার মধ্যে এরকম অসংখ্য ভয় কিন্তু যে কোনো সময় দানা বাঁধতে পারে। এবং সেই ক্ষেত্রে নিজে ভালো থাকা এবং অন্যকে ভালো রাখা, এই বিষয়টা কিন্তু আমাদের মেনে চলা উচিত। তাবিজ এমন একটি অনুষ্ঠান সপ্তাহের শুরুতেই মানে শনিবারে অনুষ্ঠিত হয় শুধু ক্যাপিটাল এফএম 94.8-এ রাত 11টা থেকে 1টা পর্যন্ত। এই 2 ঘন্টা সময়ের মধ্যে আমরা বেশ কিছু ঘটনা শুনি, বেশ কিছু বাস্তব উপলব্ধির সঙ্গে আমরা পরিচিত হই, যে বিষয়গুলো আপনার সঙ্গে কিংবা আপনার কোনো আত্মীয় পরিচিত জনের সঙ্গে ঘটেছে। এবং সেই ঘটনাটা আপনি ঠিক কিভাবে নেন সেটি আসলে একান্তই আপনার ব্যাপার। তারপরও সেখান থেকে কিছু শিক্ষা নিশ্চয়ই আপনি পান, যাতে করে ভবিষ্যতে আপনার সঙ্গে কোনো খারাপ কিছু ঘটতে না পারে। আমি বারবারই বলি, এই সব কিছুর পরেও এমন একটা সময় থাকে যখন আপনি সত্যি অসহায় হয়ে থাকেন, আর তখন প্রকৃতি তার নিয়মেই চলে। সেখানে আপনার কিংবা আমার কারো কোনো আধিপত্য চলে না। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির ওপারে আবারও কথা হবে আপনার সাথে। সঙ্গে আছেন, শুনছেন ক্যাপিটাল এফএম 94.8। তাবিজ ঠিক যেমন কথা দিয়েছিলাম, বিরতির ওপারে আবারও আপনাকে পাবো এবং নিশ্চয়ই পেয়েছি। শুনছেন ক্যাপিটাল এফএম 94.8, শনিবারের বিশেষ আয়োজন তাবিজ শুনছেন। সেই সঙ্গে অরণ্য আছে আপনার সাথে এবং আজকে আমাদের বিশেষ অতিথি রোজ। তাবিজ অনুষ্ঠানে যুক্ত হবার জন্যে আপনার হাতে থাকা সেলফোন থেকে SMS পাঠাতে পারেন CFM, টাইপ করবেন, স্পেস দিয়ে আপনার নাম, সঙ্গে লোকেশন এবং আপনার সঙ্গে ঘটে যাওয়া এমন কোনো ঘটনা কিংবা তাবিজ কবজ সম্পর্কিত কোনো ঘটনা যেটি আপনি জানেন, শুনেছেন, দেখেছেন কিংবা অনুভব করেছেন, সেটা লিখে পাঠিয়ে দিতে পারেন 26969 এই নম্বরে। এবং ফেসবুকে লিখলে সবচেয়ে সহজ হবে, আপনি বিস্তারিত ঘটনাটা বর্ণনা করতে পারবেন এবং সেদিক থেকে facebook.com/capitalfm 94.8 এই ঠিকানায় লিখে পাঠিয়ে দেবেন। কিছু কমেন্ট পড়তে চাই। আলমগীর নওরোজ থেকে ইয়াসির আরাফাত, সামনে এসএসসি এক্সাম, তাই নিয়মিত শুনতে পারি না। আমার সবচেয়ে বেস্ট শো তাবিজ, আপনার সবচেয়ে বেস্ট শো তাবিজ। অবশ্যই এটি আপনার শো, আপনার জন্যই, আপনাকে নিয়ে এই আয়োজন। আমিনুল গাজীপুর থেকে, ভাইয়া আমি আপনাকে ভীষণ লাইক করি, লাভ ইউ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। এই ভালোবাসা অমূল্য, বিশ্বাস করি সবসময় এই ভালোবাসা অটুট থাকবে। ওমর কোনাবাড়ি থেকে শুনছেন, আমি এবং আমার 3 বন্ধু মিলে শুনছি, রোজ ভাইয়ের ঘটনাটি খুব ভালো ছিল। ইব্রাহিম গাজীপুর থেকে, আবুল কাশেম যশোর থেকে, ভয় করছে, আরো ভয় পেতে চাই। ভয় তো বিক্রি করি না,
ভয় যদি লাগে তাহলে সেটি একান্তই কাকতালীয় বিষয়, তবে যে ঘটনাগুলো শেয়ার করছি আপনার সঙ্গে সেটি কারো না কারো কিন্তু ভয়েরই ঘটনা। হানিফ সরকার, মালিবাগ, ঢাকা থেকে শুভ স্বাগতম তাবিজ, আই লাভ ইউ। সাজেদ উত্তরা থেকে, ভেরি নাইস স্টোরি অ্যান্ড ভেরি ভেরি গুড, কিপ ইট আপ। রায়হান চকবাজার থেকে, কেমন আছেন? ভালো আছি। গাজীপুর থেকে, আপনাকে ভীষণ ভালোবাসি, অসংখ্য ধন্যবাদ, এই ভালোবাসা অমূল্য। সাজেদ উত্তরা থেকে, ভেরি গুড স্টোরি এবং খুব ভয় পাচ্ছে। শিশির বিক্রমপুর থেকে, মোহাম্মদ ইসলাম আলিফ সাভার থেকে, সেই সঙ্গে রাইসা টঙ্গী থেকে, আজকে ফার্স্ট শুনছি, আমি ক্লাস 8-এ পড়ি, অনেক ভালো লাগছে। সাগর বিপ্লব খিলগাঁও থেকে বলছেন, কি খবর তোমাদের? অসংখ্য ধন্যবাদ সাগর, আমাদের ভালো খবর, আশা করি আপনিও ভালো আছেন। ভাই তোমার গলা এত বড় কেন, জিরাফের মতো, চমৎকার বলেছেন। রফিক স্যার আছেন, আই হ্যাভ সাম রিয়েল স্টোরিজ বাট হাউ উইল আই প্রেজেন্ট দেম। আপনি একটু আপনার কন্ট্যাক্ট নাম্বার লিখে পাঠিয়ে দেন আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজের ইনবক্সে, এবং সেখানে লিখবেন যে আপনি তাবিজ অনুষ্ঠানে উপস্থিত হতে চান এই সংক্রান্ত কথা, এবং সেখানে আপনার ফোন নাম্বারটা অ্যাড করে দেবেন। আমাদের টিম আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে, এবং বিশ্বাস করি কোনো একদিন আপনি এই ক্যাপিটাল FM এর স্টুডিওতে বসে সরাসরি আপনার গল্পটুকু শেয়ার করতে পারবেন সবার সঙ্গে। সিনথিয়া বলেছেন, ময়মনসিংহ থেকে, কেমন আছো তুমি? ভালো আছি। শামীম আছেন, বলছেন আমার ওয়াইফ মৌসুমি, শুনছি আপনাদেরকে, ভীষণ ভালো লাগে। ইভা ডেমরা থেকে, ভাই আমি তোমাদের অলওয়েজ শুনি, আজকে ফার্স্ট SMS করলাম। এরকম অসংখ্য অসংখ্য SMS রয়েছে, এবং সেই ঘটনা, যেই ঘটনাটা আপনি হয়তো শেয়ার করবেন সেটি SMS-এ না লিখে আপনি যদি লিখে পাঠান ফেসবুকে, তাহলে কিন্তু সেটা সরাসরি আমার কাছে পৌঁছে যাবে, এবং সেই গল্পটি আমি সবার সঙ্গে শেয়ার করতে পারবো। ঠিকানাটা আরও একবার আপনাকে জানিয়ে রাখি, facebook.com/capitalfm90। দেখলাম তাতে আমার ভাষা হারিয়ে গেল, আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি আমার পাশে দাঁড়ানো নূর আলম ভাইকে কোনো মতে বললাম, ভাই পুকুরের পূর্ব দিকে একটু তাকান। উনি তাকিয়েই হাউমাউ করে চেঁচামেচি করতে করতে বাজারের দিকে ছুটলেন। আমি দেখলাম ওই কবরস্থানের বাইরে একটা উঁচু মতো জায়গা ছিল, ওখানে 7-8টা 1 হাত ছোট বাচ্চার মতো দেখতে, যাদের উচ্চতা হবে সর্বোচ্চ 1 হাত, ওপর থেকে ওই উঁচু মতো জায়গায় পড়ে লাফালাফি করছে, একজন আরেকজনের কাঁধে হাত রেখে। ওদের শরীরে কোনো কাপড় নেই। আমি আমার জ্ঞান বুদ্ধি হারিয়ে ওদের দিকে তাকিয়ে থাকলাম। হঠাৎ ওদেরই একটা আমার দিকে তাকালো সোজাসুজি। দেখলাম ওর চোখ জ্বলছে ভাটার মতো জল করে। আমার সব সাহস তখন উবে গেল। কোনো মতে ওখান থেকে দৌড়ে বাজারে আসলাম। পরে শুনেছি অনেকেই নাকি ওই পুকুর পাড়ে অনেক কিছু দেখেছে। এরপর থেকে আমরা আর কখনো ওখানে রাতের বেলা হাত মুখ ধুতে যাইনি। হৃদয় ভাইয়ের আরো একটা ঘটনা আছে, যেটা আমি আপনাদের জানাবো। অসংখ্য ধন্যবাদ আসিফ আল আকাশ। এবং এই ঘটনা যিনি দেখেছেন তার জন্য কতটুকু ভয়ের সেটা নিশ্চয়ই আপনি এই মুহূর্তে অনুভব করতে পারছেন। এবং যখন সেটি অন্য একজনের সঙ্গে বর্ণনা করা হচ্ছে তখন হয়তো ঠিক অতটা ভয়ের উদ্রেক নাও করতে পারে, কিন্তু সেই সময়টির কথা আমি যখন বলি বা আমি যখন কোনো একটি ঘটনা পড়ে শোনাই আপনাকে, কিংবা আমি যখন অন্য কারো একটা ঘটনা আপনার সঙ্গে শেয়ার করি, আমি সেই ঘটনাটা আমার চোখে দেখতে পাই। এবং বিশ্বাস করেন এই স্টুডিওতে বসেও আমার একটা ভয়ানক অনুভূতি হয়। হয়তো সেটা আপনি আমার কথায় মাঝে মাঝে অনুভব করতে পারেন, আবার হয়তো সেটা পারেন না। একজন মানুষের একটা স্বাভাবিক অনুভূতির যে বিষয়গুলো থাকে সেগুলো সবসময় হয়। অনেকেই অনেক সাহসী মানুষ থাকেন, কিন্তু এইসব অনুভূতি কোনো সাহসী মানুষ কিংবা ভীতু মানুষের জন্য নয়, এটি প্রত্যেকের জন্যই যে কোনো সময় যে কারো সাথেই ঘটতে পারে। শিবলু সাফার থেকে বলেছেন, আই লাভ তাবিজ। ভাইয়া তুমি আমার SMS-টা পড়ো। ইব্রাহিম গাজীপুর থেকে, এমনি রাসেল বলেছেন, I have exam at Sunday but I am listening Tabiz right now. Soham Ramzan, I love Tabiz.
মুখলেসুর রহমান কাশিমপুর গাজীপুর থেকে আজকের ঘটনাগুলো খুবই ভালো লাগছে, একটু ভয়ও লাগছে। সালাম হাওলাদার মগবাজার থেকে বলেছেন কমেন্ট, ভাই আমার কিছু ভয়ঙ্কর ঘটনা আছে, স্টুডিওতে এসে বলতে চাই। ঠিক একইভাবে আপনাকে জানালাম আপনার ঘটনা বলবার জন্য আপনার আগ্রহের কথা ফেসবুকের আমাদের ইনবক্সে লিখে পাঠাবেন। আপনি তাবিজ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, সেই সঙ্গে আপনার সম্পর্কে একটু বিস্তারিত এবং আপনার কন্ট্যাক্ট নাম্বার, আমাদের তাবিজের টিম আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে। পিয়াস মাহমুদ টঙ্গী থেকে, সামি মানিকগঞ্জ থেকে ভেরি গুড স্টোরি, শিহাব মিরপুর ক্যান্টনমেন্ট থেকে তাবিজ ইজ ভেরি কুল। ওকে, হারেজ রানা শ্রীপুর থেকে, অর্ণ ভাই আপনার প্রেজেন্টেশন অনেক ভালো লাগে, তাবিজ ইজ মাই ফেভারিট শো, তাবিজের শোয়ে আপনাকেই চাই। অসংখ্য ধন্যবাদ। হিরাজ প্রান্ত আছেন জামালপুর থেকে, ভাই আমি আপনাদের সাথে আছি, ধন্যবাদ। শেখ সোহেল মিরপুর থেকে, কিশোর গুলশান 2 থেকে, মাস্টার বাড়ি থেকে আছেন একজন যার নাম তমাল দাস, আরো অনেকেই রয়েছেন এবং তাদের মধ্য থেকে একটা নির্বাচিত ঘটনা এবার একটু আপনার সঙ্গে শেয়ার করতে চাই। তার আগে আপনাকে আরো একটা বার জানিয়ে রাখতে চাই, facebook.com/capitalfm 94.8 এই ঠিকানায় আপনার ঘটনাটা আপনি লিখে পাঠাতে পারেন, সেখান থেকে আমি সেটা পড়ে শোনাবো এবং আশা করি আপনি লিখে পাঠাবেন এবং কিছুক্ষণের মধ্যেই আমি সেই ঘটনাটা পেয়ে যাব। এবারে যিনি পাঠিয়েছেন তার গল্পটা একটু আপনার সঙ্গে শেয়ার করি। যিনি লিখেছেন তার নাম হচ্ছে রিবা বড়াই। বলেছেন, ভাইয়া আমি যে ঘটনাটি বলবো সেটা আমার মামির মুখ থেকে শোনা, আর ওনার সাথেই ঘটেছিল ঘটনাটা। আগে বলে রাখি, ঘটনাটা 1977-এর দিকে। আমার নানুরা যখন নারায়ণগঞ্জে বাড়ি করে তখন আশপাশে কাছে ঘর বাড়ি ছিল না, তো সন্ধ্যা 5টা হলেই সবাই ঘরে থাকতো। এবার মূল ঘটনায় আসি। ঘটনাটা হলো আমার মামাতো মামুন ভাইয়ের, ওনার বয়স তখন 7 বা 8 বছর, আর ছোট ভাইটা হানিফ, ওনার 1 বছরের মতন হবে। আমার নানা নানি আর মামাতো ভাই বড়টা, এই 3 জন গেছেন আমার নানির বাড়ি কুমিল্লা বেড়াতে। তো বাসায় শুধু আমার মামা মামি আর মামাতো ছোট ভাইটা। যেদিন তারা কুমিল্লা গেছে, তো তারা বলেছিল 3 দিন বা 4 দিন থেকে আসবে কুমিল্লা। তো যেদিন গিয়েছে সেদিন তো আর আসা সম্ভব নয়। তো ওই দিন ঠিক 1:30টার দিকে আমার মামি শুনতে পাচ্ছে দরজায় কে যেন নক করছে আর ডাকছে মা মা করে। আমার মামি নাকি বুঝতে পারলো ওটা ওনার বড় ছেলে মামুনের গলা, কিন্তু 3 বার ডাকার পর দেখছে আর কেউই ডাকে না। তাই মামি ভয়ে দরজা খোলেনি। তার 2 মিনিট পর আমার নানা ডাকছে, তাও 3 বার। এবার মামি মামাকে ডাক দিয়ে বলল, দেখো তো কটা বাজে। মামা ঘড়ি দেখে বলল, এখন তো 1:30টা বাজে। এবার কিছুক্ষণ পর মামাও শুনতে পেল। এবার আমার নানু ডাকছেন, সেটাও 3 বার। যখন দেখে আর কোনো শব্দ নেই, তখন মামা মামিকে বলল, এখন ঘুমিয়ে যাও, সকালে দেখব। সবচেয়ে আশ্চর্যের ঘটনা ঘটল যখন আমার নানা নানু তার পরদিন সকালে ফোন দিয়ে বলল, আমরা আজকে বিকালে রওনা দেব। তখন মামা মামি দুজনেই অবাক হয়ে গেল। তাহলে কালকে রাতে কারা এসেছিল? আর কুমিল্লা থেকে তো একদিনের মধ্যে আসা সম্ভবও ছিল না। তখনকার সময় অনেক কঠিন ছিল এবং এরা কারা এসে ডাকলো, এখনো মামা মামির মনে সেই প্রশ্নটা রয়ে গেল, এমনকি আমারও নিঃসন্দেহে তাই। এবং এরকম ঘটনা আমরা আগেও আরো অনেকবার শুনেছি, যেখানে কেউ পরিচিত জনের কণ্ঠ নিয়ে ডাকেন
এবং সেই ক্ষেত্রে অনেকে বলেছেন যে রাতের বেলায় এরকম পরিচিত কণ্ঠস্বর শুনে অন্তত 1-2 বার ডাক শুনে কেউ যেন ঘর থেকে বেরিয়ে না যান। একটু নিশ্চিত হয়ে কে এসছেন সেটা জেনে শুনে তারপরে বাইরে বের হওয়াটাই স্বাভাবিক বা ভালো। এবং সেদিক থেকে নিজের মধ্যে একটু সাবধানতার নিশ্চয়ই আপনাকে পালন করতে হবে। কে ডাকছেন তাকে একটু ভালো করে দেখে কী জন্য ডাকছেন, কিংবা এত রাতে কেন এসছেন, খুব জরুরি কোনো বিষয় রয়েছে কিনা, কিংবা আসলে তার উদ্দেশ্য কি, সব কিছু দেখে শুনে বুঝে তারপরেই বের হওয়াটা আসলে ভালো। যাই হোক, এইটুকু বলতে চাই, আপনার সঙ্গে শেয়ার করতে চাই যে এক মুহূর্তের অসাবধানতার কারণে কিন্তু অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, এবং সেজন্যই প্রত্যেকটা মুহূর্তে যতটুকু সম্ভব সাবধান থাকতে হবে। তাবিজ এই মুহূর্তে আপনি শুনছেন অবশ্যই ক্যাপিটাল FM 94.8 যেখানে অরণ্য আছে আপনার সঙ্গে। শাকিল খান তিনি বরাবরের মতোই তাবিজের সাথে আছেন। দুঃখী মানুষ টাঙ্গাইল থেকে শুনছেন, তার অনেক ভালো লাগছে। সেই সঙ্গে আছেন রেজু, তিনি শুনছেন, আশা করি আরো শুনবেন। এমডি হুমায়ুন জিহাদ বলছেন, ভাইয়া আমি কাশীপুর গাজীপুর থেকে শুনছি, খুব ভালো লাগছে, আই লাভ তাবিজ। প্রিন্স বলেছেন একটি ঘটনা তিনি শেয়ার করেছেন, সেই ঘটনাটা আমি শেয়ার করব আপনার সঙ্গে, দেখা যাক সেটুকু আমি শেয়ার করতে পারবো কখন। তবে একটা বিষয় বলে রাখি, এরকম অনেক ক্ষেত্রে হয় আপনি যখন ঘটনা লিখে পাঠান সেটার পুরোটুকু আমার কাছে আসে না এবং মাঝে মাঝে অসমাপ্ত থেকে যায়। আমি বলবো যে আপনি যখন লিখে পাঠাবেন দয়া করে ঘটনাটা সমাপ্ত করে পাঠাবেন, তাতে করে মানুষের মনের মধ্যে যে কৌতূহলটুকু কাজ করে সেটির অন্তত একটা উপায় হবে। শুধু শুধু মানুষকে টেনশনে রেখে আসলে লাভ কি বলেন, তাই না? ওকে, যাই হোক, আরো কয়েকটা ঘটনা রয়েছে এবং সেই সঙ্গে আমাদের অতিথি রয়েছেন, তার কাছ থেকেও গল্প শুনতে হবে। তার কাছে অনেকগুলো ঘটনা রয়েছে, সেই বিষয়গুলো শুনবো। আমার মনে হয় এই মুহূর্তে আমাদের যে অতিথি আজকে রয়েছেন আমাদের তাবিজ অনুষ্ঠানে, রোজ, আমরা একটু তার কাছে যাই এবং তার কাছ থেকে এবারে অন্য একটি ঘটনা একটু শুনতে চাই। অথবা রোজ বলছিলেন যে আপনার কাছে সেই ঘটনার অসমাপ্ত অংশটুকু রয়েছে আরো কিছু, যদি একটু শেয়ার করেন। ওই ঘটনার অসমাপ্ত যেই ঘটনাটা, আপনি এখন যেই ঘটনাটা পড়ছেন একটু আগে, ওই যে বললো যে 3 বার ডাক শোনার পর আর ডাকে না, এরকমটা অনেকটা এরকম। ওই সময় এক রাতে আমার নানির শাশুড়ি যিনি, উনি ওনাকে বলছে যে আগামীকাল খুব ভোরে উঠতে হবে, যে গ্রামে মনে করেন যে নতুন ধান চাল নিলে তারপর মুড়ি করে আর কি ভাজে মুড়ি, তো বলতেছে যে খুব ভোরে উঠতে হবে, তো কালকে খুব তাড়াতাড়ি উঠবা, মুড়ি ভাজতে হবে। তো নানি বলছে আচ্ছা ঠিক আছে মা, আমি খুব সকালে উঠবো। তো রাত্রিবেলা এটা বলার পর যার যার মতো সবাই ঘুমিয়ে পড়ছেন। তো খুব গভীর রাতে হঠাৎ আমার নানির শাশুড়ির শব্দ আসতেছে, উনি বলতেছে, মানে বউ বলে ডাকতেছে যে ওঠো, মুড়ি ভাজতে হবে, এরকম। তখন হ্যাঁ, তখন নানি মানে সজাগ হয়ে গেছে যে আমাকে ডাকতেছে। এভাবে যখন 3 বার ডাকলো তখন আর ডাকছে না, কিন্তু উনি বুঝতে পারে নাই। তো উনি মানে ঘুমের একটু যেই অলসতা, যে একটু পরে উঠি এরকম করে, যখন 3 বার ডাকার পরও মানে নানি উঠে নাই, একটু পরে উঠছে, যে যেহেতু মা ডেকে গেল হয়তো বা উনি কাজ করা শুরু করছে, আমি যাই গিয়ে ধরি। তখন কিছুক্ষণ পর নানি যখন ঘরে দরজা খুললো, তো বাইরে বের হয়ে দেখে যে কোনো মানুষ নেই, একেবারেই নীরব অন্ধকার। তো উনি তো চমকে গেল, কি ব্যাপার, আমাকে ডাক দিল সেই কখন, তো এখনো তো মা তো দেখা যায় আবার যে শুয়ে পড়লো নাকি। তো একটু পরেই ফজর আজান দিল। তখন ওনার একটু সাহস হলো যে না, তখন গিয়ে ওই নানির শাশুড়িকে ডাকলো, ডাক দিতেছে যে আম্মা উঠেন। ওঠার পরে বলতেছে যে আপনি আমাকে ডেকে গিয়ে আপনি আবার শুয়ে পড়ছেন, এগুলো সব ঠিক করে দিবেন না যে কাজ শুরু করব? তখন বলতেছে যে বলছে যে আমি তোমাকে কখন ডাকলাম?
ঠিক আছে, বললো যে আপনি তো আমাকে কখনোই ডাকলেন, আপনার ডাকেই তো আমি কিছুক্ষণ পর উঠলাম। হুম। তো বলছে না, আমি তো তোমাকে ডাকিনি, আমি তো বলছি যে ভোর সকালে উঠতে হবে, ফজর আজানের আগে তো আর উঠবো না। তারপরে উঠে কাজ করবে। হ্যাঁ, পরে কাজ করবে। তো এটা শোনার পর নানি আরো খুব ভয় পাইলো যে রাত্রেবেলা ডাকাডাকি করলো, ওই সময় উঠে নাই, মানে ভাগ্যেস উঠে নাই, যদি সাথে সাথে উঠতো হয়তো বা তাকে কোথাও নিয়ে যাইতো বা যে কোনো বিপদে ফেলতে পারতো। সন্দেহে। এবং এটা কিন্তু এরকম বিশেষ করে গ্রামাঞ্চলের দিকে কিন্তু প্রায় এইরকম ঘটনা ঘটে। হ্যাঁ। এবং আমরা এটাও শুনেছি যে একটা সময় কেউ মানে হয়তো কেউ এসছে, খুবই পরিচিত কেউ একজন, এবং বিশেষ করে বন্ধু কিংবা আত্মীয় এমন কেউ একজন এসছে যে একটু বাইরে আসো, একটু কথা আছে, এবং তারপরে অনেক দিন তাকে আর পাওয়া যায় না। এবং সেই ক্ষেত্রে কে ডেকে নিয়ে গেছে সেই মানুষটাকেও সেও বলে না আমি তো যাইনি ডাকতে। হ্যাঁ, এরকম হয়। তো এটা থেকে বোঝা যায় যে মনে হয় যে অপরিচিত বা যে কেউ হোক খুব গভীর রাতে যদি আইসা ডাকে, তাহলে প্রথমত 3 বার ডাকার শোনার পর যদি না বের হয়, তার ডাকে সাড়া না দেয়, পরবর্তীতে আর সে আর ডাকে না। ঠিক আছে, তো এভাবে আমাদের সতর্ক হওয়া উচিত আমি মনে করি। অবশ্যই। এবং যেটা বলছিলেন যে সতর্ক, অবশ্যই আমার মনে হয় এই ক্ষেত্রে আমি এই কথাটি আগেও বলেছি এবং আজকে যেহেতু আবার প্রসঙ্গ উঠলো, অবশ্যই এই বিষয়টা একটু মাথায় রাখা উচিত। এবং সাবধানের আসলে কোনো মার নেই, আপনি যতটুকু সাবধান থাকবেন ততটুকুই আসলে আপনার নিজের সেফটি। এবং তারপরও অনেক সময় অনেক ক্ষেত্রে এরকম অসংখ্য ঘটনা ঘটে যায় যেখানে সব সাবধানতা, সব ধরনের সিকিউরিটি থাকবার পরেও যেখানে আপনার আসলে কোনো নিয়ন্ত্রণ থাকে না। এবং সেই ঘটনার সময়ে বা সেই মুহূর্তে সত্যি আমরা অনেক বেশি অসহায় হয়ে পড়ি এবং প্রার্থনা করি যেন এরকম কোনো ঘটনা আপনার সঙ্গে, আমার সঙ্গে, আপনার কোনো আত্মীয় পরিচিত জনের সঙ্গে আসলে কখনোই না ঘটে। তাবিজ এমন একটি অনুষ্ঠান যেখানে আমরা আপনার সঙ্গে কিংবা আপনার কোনো পরিচিত জনের সঙ্গে ঘটে যাওয়া এমন কিছু ঘটনাই শেয়ার করি যে বিষয়গুলো যখন ঘটে তারপরে যখন আপনি বর্ণনা করেন হয়তো খুব স্বাভাবিক একটা মনে হয়, কিন্তু তারপরে সেটার অনুভূতি কিন্তু অনেকক্ষণ থেকে যায়। এবং সেই অনুভূতি নিয়েই বলবো যে সামনের যে সময়গুলো আসবে খানিকটা অভিজ্ঞতা নিশ্চয়ই আপনার হয় সেই ঘটনাটা শোনার পরে, সেই জায়গা থেকে নিজে একটু সাবধানতা অবলম্বন করবেন, এটা আমার অনুরোধ আপনার জন্য। এই ঘন্টা একেবারে শেষ হয়ে এসছে, এই ঘন্টার শেষের দিকে আছি আমরা, পরের ঘন্টায় ফিরবো। তার আগে ছোট্ট একটা ঘটনা শেয়ার করতে চাই। লিখেছেন, তার নাম হচ্ছে আকাশ। আমার ঘটনাটা এমন একটা গ্রামে ঘটেছিল যে গ্রামে এমন ভৌতিক ঘটনা ঘটে, ছোট্ট করে মূল কথাগুলোই আমি তুলে ধরছি। আমার দাদুর ভাইয়ের ছেলে সম্পর্কে কি হয়, আমার দাদুর ভাই তার ছেলে, আচ্ছা মানে দাদু মানে হচ্ছে তার চাচা। তার বয়স তখন 12 বছর। ছেলেটি বন্ধুদের সাথে একটু বেশি মিশত। একদিন সবাই তাকে ভীতু ভীতু বলে খেপাচ্ছিল, আর সে বলছিল আমি ভীতু না। তারপর ওর এক বন্ধু ওকে একটি শর্ত দিল। বলে রাখা ভালো যে আমাদের গ্রামে মোটু মা নামের এক লোক ছিল, তার আসল নামটা আমি আজও জানি না, সবাই মোটু মা নামে ডাকত। তো ওই বন্ধু বলল রাত 2টায় মোটুমার যে বাঁশ বাগান আছে তার পাশে একটা তেঁতুল গাছ আছে, যা থেকে তেঁতুল পেড়ে আনতে হবে। তখন সে বলল ঠিক আছে। তারপর যখন ছেলেটি বাঁশ বাগানে যায় তেঁতুল পেড়ে আনতে, রাতে আর কি হয়েছে বলা সম্ভব না, কিন্তু সকালবেলা ডালে মৃত অবস্থায় নাকি সে ঝুলেছিল। ঘটনাটা আরো আছে, আরো ভালো লাগবে বললে, তবে এটা হচ্ছে মূল ঘটনা। এটা আমার দাদুর কাছ থেকে শোনা গল্প। ওকে, আমি বুঝতে পেরেছি এটা একেবারেই মূল ঘটনা। আপনি যেটা বলেছেন, রাতের বেলা একটা মানুষ গিয়েছিল এবং তাকে ভীতু বলে সবাই সবসময় খ্যাপাতো, এবং সেই মানুষটা হয়তো মন থেকে খুব সহজ সরল ছিল। কাউকে যখন এইসব বিষয় নিয়ে আসলে খ্যাপানো হয় এবং সেই ক্ষেত্রে সে যখন সেই জিনিসটাকে প্রমাণ করবার জন্য এগিয়ে যায়, তখন সেই ধরনের মানুষ আসলে অনেক সহজ সরলই হয়ে থাকে। এবং সে তখন ওই জায়গাটায় গিয়েছে এবং তার সাহস প্রমাণ করতে গিয়েছে, তখন সে একটি বিপদের সম্মুখীন হয়েছে। এবং আপনি বলেছেন সকালবেলা তার লাশ পাওয়া গেছে।
নিশ্চয়ই এর পিছনে আরো অনেক বিস্তারিত ঘটনা আছে। যাই হোক, তারপর অসংখ্য ধন্যবাদ এই ঘটনাটি শেয়ার করবার জন্য। এবং একটা বিষয় বলতে চাই, এরকম কিন্তু আমাদের সঙ্গেও হয়। আমাদের পরিবারে দেখবেন এরকম কিছু আমাদের কাজিন থাকে, কিংবা আমাদেরই পরিচিত কেউ থাকে, আপনার স্কুলে হতে পারে, কলেজে কিংবা অফিসে, কিংবা আপনি যেখানে কাজ করেন সেই প্রতিষ্ঠানে, এরকম অনেকেই কিন্তু থাকে যাদেরকে আমরা অনেক সময় খ্যাপাই, আরে তুমি তো এটা পারো না, বা তুমি এরকম, তুমি ওরকম। কিন্তু সেই মানুষগুলো কিন্তু এটা খুব স্বাভাবিকভাবে নাও নিতে পারে। তার মনের মধ্যে এক ধরনের কষ্টও কিন্তু কাজ করতে পারে, এবং মাঝে মাঝে কিন্তু সেই কষ্ট থেকে বেরিয়ে আসবার জন্যে, এবং সে ঠিক অন্য 10টা মানুষের মতোই স্বাভাবিক, কিংবা তার চেয়েও কিন্তু একটু এগিয়ে আছে, এবং সে তাদের চেয়েও একটু আরো মানে অ্যাডভান্স লেভেলের মানুষ, সেটা প্রমাণ করতে গিয়ে কিন্তু যে কোনো বিপদের সম্মুখীন হয়ে পড়েন, যেটা আমি এবং আমরা কখনোই প্রত্যাশা করি না। যাই হোক, এরকম ঘটনা যেন কখনো না ঘটে, এবং আপনি বাস্তবিকভাবে যখন আপনার কোনো পরিচিত বন্ধুর সঙ্গে এরকমটা ঘটবে, বা কেউ যদি করে, তাকে একটু বলে দেবেন যাতে করে আসলে এই কাজটুকু না করে। সবচেয়ে বড় অপরাধ হচ্ছে মানুষের মনে আসলে কষ্ট দেয়া, এবং যেটা মানুষ যদি কখনো আপনাকে ক্ষমা না করে, তার প্রতি যদি আপনি কোনো অন্যায় করেন, সেটার কিন্তু ক্ষমা পাওয়া খুব মুশকিল। এবং সেদিক থেকে যতটুকু সম্ভব মানুষের সঙ্গে ভালো ব্যবহার, পাশাপাশি অন্য যেসব সৃষ্টি আছে মহান সৃষ্টিকর্তার, সেগুলোর প্রতিও একটু সদয় আচরণ করা আসলে প্রয়োজন। আজকে আমাদের অতিথি রয়েছেন, তার কাছে যাব, এবং অনেকগুলো ঘটনা এখনো আসলে জমা পড়ে গেছে, সেই ঘটনাগুলো শুনতে হবে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন রোজ, রূপগঞ্জ থেকে তিনি এসছেন। রোজের কাছে একটু যাই, এবং তার পরের ঘটনা কি রয়েছে রোজ আপনার কাছে একটু আমাদের সঙ্গে শেয়ার করেন। এবার আমি যেই ঘটনাটা শেয়ার করবো সবার সাথে, সেটা হচ্ছে আমার মামাকে নিয়ে। আমাদের গ্রাম অঞ্চলে প্রতি বছরে সাধারণত শীতকালে মেলা হয়, ঠিক আছে। এই তো মেলাতে দেখা যায় অনেক বিভিন্ন রকমের দোকান, তারপর ওই যাত্রাপালা, তারপর সার্কাস, আর সিনেমা হল তো আছেই, মানে ওই বাজারে। তো এরকম আজ থেকে প্রায় 20-25 বছর আগে আমার মামা এবং তার 2 জন বন্ধু ওই রাতের বেলা মেলাতে গেছিল। তো ওখানে গিয়ে ওরা যাত্রা দেখে প্রায়, মানে যাত্রা তো যখন দেখা শুরু করছে, আর কখন যে রাত গভীর হয়ে গেছে তাদের আর খেয়ালই নেই। মানে তো প্রায় 1-1:30 বাজে ওই সময় যাত্রা শেষ হয়েছে। তখন তারা বাসার উদ্দেশ্যে রওনা হলো। শীতের রাত, এমন মানে ঘন কুয়াশা ছিল, রাস্তা দিয়ে যখন তারা হাঁটে, তখন একজন আরেকজনকে যে দেখবে, তখন মানে এটাও ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে, ঠিক আছে। তারপর ওরা নিজেরাও কেউ সিগারেট হাতে নিল, তারপর কেউ গানে সুর তুললো, মানে এভাবে তারা রাস্তা দিয়ে হেঁটে আসছে। তো হেঁটে আসার সময় পুরাটা রাস্তা চলে আসছে প্রায়। তো বাড়ির কাছাকাছি, খুব কাছাকাছি বাড়ির পাশে একটা রাস্তার পাশে বাঁশ বাগান ছিল, ঠিক আছে। তো ওরা হাঁটতে হাঁটতে ওখানে আসছে, একজন এক এক ধরনের কথা বলছে আর হাসাহাসি করছে, এভাবে আসতেছে। তো হঠাৎ মানে রাস্তার মধ্যে মনে হচ্ছে যে এরকম শব্দ হচ্ছে যে মুরগি যখন বাচ্চাগুলো, মানে যখন বাচ্চা দেয় মুরগি, তখন মুরগি যেভাবে আওয়াজ করে বা বাচ্চাগুলো যেভাবে আওয়াজ করে, তো এরকম রাস্তার মধ্যে এরকম আওয়াজ হচ্ছে। তো ওরা হঠাৎ করে একজন খেয়াল করলো, মানে মনে হচ্ছে যে এরকম আওয়াজ হচ্ছে। তো উনি বললো, এই থাম। তখন সবাই শুনতেছে যে রাস্তার মধ্যে হয়তো মানে মুরগির আওয়াজ এবং মুরগির বাচ্চা যেভাবে আওয়াজ করে এরকম। সবাই বলতেছে, কি ব্যাপার, এত রাতের বেলাকার মুরগি এই রাস্তার মধ্যে ঘুরতেছে, এটা তো শিয়াল টিয়াল খাইতে পারেন, মুরগি বন্দি করে নাই। তো ওরা ভাবতেছে, খেয়াল করলো। তো রাস্তার দিকে খেয়াল করে দেখা যায় মানে খুব কুয়াশা, তো
মানে ঝাপসা ঝাপসা বোঝা যাচ্ছে, এতটা বোঝা যায় না। এতটা বোঝা যায় না। তো মনে হচ্ছে যে রাস্তার মধ্যে অনেকগুলো মুরগির বাচ্চা, আরো অনেক আছে। আরো অনেকগুলো মানে মুরগির বাচ্চা হাঁটতেছে রাস্তা দিয়ে। তো ওরা খেয়াল করে দেখলো আর কি। তখন ওরা 3 জন থাকার কারণে অতটা ভয় পায় নাই, ঠিক আছে। তো ওরা একজন বলছে চল মুরগির বাচ্চাগুলো ধরে নিয়ে বাসায় নিয়ে যায়। মুরগি সহ ধরার চিন্তা ভাবনা করতেছে। তো ওরা বলতেছে, কেউ বললো যে ধরবি এত রাত্রে, আরেকজন বলল ধর আয় চল ধরি। তো 3 জনই চেষ্টা করতেছে বাচ্চাগুলো ধরার জন্য। তো যখনই ধরতে যায় বাচ্চাগুলো হাতের খুব কাছে, মানে মনে হচ্ছে ধরে ফেলবে কিন্তু ধরতে পারতেছে না, ধরতে পারতেছে না। এটা রাস্তার মাঝখানে। তো রাস্তার পাশেই কিন্তু বাঁশবাগান, একটু ঢাল টাইপের ওই জায়গাটা। তো ওই মুরগির বাচ্চাকে যখন ধরতে যায় তখনই তারা ওই একটু জঙ্গলের দিকে যেতে থাকে আর কি, ঠিক আছে। এভাবে অনেকগুলো বাচ্চা তারা ধরতে যায়, ধরতে পারে না। মানে কি ব্যাপার, তারা নিজেরাও মানে মনে হচ্ছে ধরে ফেলবে কিন্তু ধরতে পারতেছে না, এরকম। আচ্ছা, মানে এরকম একটা তাদেরকে দেখাচ্ছে, মানে একটু লোভ। তো এভাবে পারতেছে না, কিন্তু যেতে যেতে সব ওই বাঁশবাগানের ভিতরের দিকে যাচ্ছে। তো ওরা মানে চেষ্টা করে যখন পারতেছে না তখন সবাই আর একটু থেমে গেল। কি ব্যাপার, মানে ওরা নিজেরাও ভাবতেছে এত রাতে মুরগির বাচ্চা যেগুলো কিনা আমাদের দেখে আরো আমাদের কাছে আসবে ভয়ে, হয়তো বা অন্য কোনো পশুর ভয়ে আমাদের কাছে এসে থাকবে এদিকে, কিন্তু এরা জঙ্গলের ভিতরে ঢুকতেছে। এরকম ওদের মধ্যে তারপর ভয় পায় নাই, মানে এরকম ভাবতেছে। এই ভাবার মুহূর্তে একটু পরে বিশাল একটা কালো কুকুর তাদের প্রায় সরে ঘেঁষেই মানে জঙ্গল মানে রাস্তা থেকে নেমে সরে ঘেঁষে জঙ্গলের দিকে ঢুকছে। আচ্ছা, তখন তারা হঠাৎ করে মানে খুব থমকে গেল। প্রত্যেকে তাদের সরে গায়ে মানে যে পশম আছে সব একেবারেই খারাপ হয়ে গেছে। তো ভাবতেছে মানে দৌড় দেবে কিনা। তারপর সাথে সাথে কি হলো, ওই যে বাঁশবাগানের একটা বাঁশ রাস্তার মাঝখানে এসে পরে আবার উঠে, আবার পরে মানে একবার পরে আবার উঠে। যখন কুকুরটা ওই জঙ্গলের ভিতরে গেল তখনই মানে এরপর থেকে একটা বাঁশ নিচে উঠে আবার উঠে, মানে নিচে নামে আবার উঠে, এরকম হচ্ছে। তখন ওরা ভয় পেয়ে গেল। একটা বাঁশ গাছ, হ্যাঁ, গাছটা ওই একবার নিচে নামে হয় আবার উপরে ওঠে। আচ্ছা, নিচে নামে আবার উপরে ওঠে। তখন প্রত্যেকে ভয় পেয়ে গেছে। তখন ওখান থেকে প্রত্যেকে মানে এমন দৌড় দিছে, মানে দৌড় দিয়ে যে একটা বাসার বারান্দায় গিয়ে পড়ছে। 3 জন ওখানে গিয়ে পৌঁছে আসছে, মানে সবাই গিয়ে মানে এক ধরনের আওয়াজ করে আর কি। তখন এই বারান্দায় গিয়ে পড়ছে। তখন ভিতর থেকে মানুষ সজাগ হয়ে গেছে, কি ব্যাপার, বাইরে কে? পরে বলতেছে কে বাইরে? পরে বলছে যে একটু বের হন। তো ওই ভিতরে যারা ছিল ওরা বের হয়েছে। তো বলছে কি ব্যাপার, তোমরা এখানে কি? তো ওরা 3 জন একজনও কথা বলতে পারতেছে না, এরকম অবস্থা হয়েছে। প্রত্যেকের শরীর এমন মানে ঘামছে, শীতের রাত, তারপর শরীর দিয়ে তো ঘাম বের হচ্ছে। তো বলতেছে কি ব্যাপার, তোমরা এভাবে ঘামছো কেন? ওরা কোনো উত্তর দিতে পারতেছে না। তো যিনি ওই মুরব্বীটা বুঝতে পারছে যে এরকম কিছু একটা হয়েছে, তারপর বলছে যে তোমরা কোথা থেকে আসছো বলো তো। তো বলতেছে একজন একটু ওই তার আগে তাদেরকে পানি দেওয়া হয়েছে, ঠিক আছে, মাথার মধ্যে পানি দেওয়া হয়েছে যে ওরা একটু রিল্যাক্স হয়। তো তারপরে জিজ্ঞেস করতেছে যে তোমরা কোথা থেকে আসছো। ওরা বলছে যে আমরা মেলায় গেলাম, তো আসার সময় এই যে এখানে এই জঙ্গলার কাছেই, তো রাস্তার পাশে দেখি অনেকগুলো যা ঘটনা ঘটছে আর কি, এগুলো সব বললো। তারপর বলছে যা, ওই মুরব্বীটা বলতেছে দেখছো, যা দেখছো মানে এটা এরকম এখানে অনেকেই অনেক কিছু হয়ে থাকে। মাঝে মধ্যে কেউ দেখে যে বাঁশবাগানের মানে বাঁশের উপরে সাদা কাপড় পরা কোনো এক মহিলা দাঁড়িয়ে রয়েছে, এরকম রাত্রেবেলা দেখছে। বাঁশবাগানের উপরে সাদা মহিলা দাঁড়িয়ে রয়েছে, অনেকেই দেখছে এরকম। তো ওরা তখন ওদেরকে ওই লোকটা বাসায় দিয়ে গেছে, ওখান থেকে ওদের বাসা থেকে।
এটা ওদের জন্য মানে এটা শুনে আমার খুবই মানে না, এটা ভয় পাইছিলাম। এটা আমি আরো অনেক আগে শুনছিলাম। এটা অনেক আজকে ভয়ানক একটা share ঘটনা, করলাম। এবং যারা বিশেষ করে একসাথে বন্ধুরা যখন বাইরে বের হয় তাদের মধ্যে কিন্তু অনেক ধরনের মানে একটা উল্লাস আনন্দ কাজ করে নিশ্চয়ই, এবং হ্যাঁ, বিশেষ করে একসঙ্গে গল্প করতে করতে আসা এবং একই সঙ্গে 3-4 জন থাকা কিন্তু আর অনেক সাহসেরও ব্যাপার। হ্যাঁ। একা মানুষ হলে ভয় কিন্তু অনেক বেশি হয়, সেই ক্ষেত্রে 3-4 জন যখন একই সঙ্গে ভয় পান তখন সেই পরিস্থিতিটা কতটুকু ভয়ানক হয় সেটা নিশ্চয়ই আমরা অনুমান করতে পারছি, নিঃসন্দেহে তাই। ওকে, আমরা আরো কয়েকটা টেক্সট পড়ি এবং তারপরে আমরা রোজের কাছে আবারও আসবো। মুক্তার আছেন মুমতাজ গ্যান্ডারিয়া থেকে, বলছেন নাইস প্রোগ্রাম, আই এম লিসনিং নাও। সিয়াম খান নরসিংদী থেকে ফার্স্ট SMS করলাম। তাশফিয়া তারিন গাজীপুর থেকে, ভাইয়া স্টোরিগুলো খুব ভালো লাগছে। তৌরিক ইসলাম ফরিদপুর থেকে, তাবিজ ইজ জোস। আচ্ছা, সেই সঙ্গে মলয় আছেন, বলছেন ওকে, অসংখ্য ধন্যবাদ। অন্তরা আছেন মিরপুর থেকে, ভাইয়া আমি এইমাত্র শুনছি অ্যামেজিং হরর শো তাবিজ। মলয়, হৃদয়, সাজিদ উত্তরা থেকে বলছেন অল দ্য স্টোরিজ ওয়াজ এক্সেলেন্ট, ইটস ভেরি ভেরি গুড। আচ্ছা ঠিক আছে। শরীফুল সালাম হাওলাদারকে পেয়েছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকবার জন্য। এবং আপনি এই মুহূর্তে যেহেতু শুনছেন তাবিজ, আপনিও আশা করি যুক্ত হবেন, এবং অনেকেই আছেন যারা তাবিজ শোনেন কিন্তু SMS করেন না। তাদের মধ্যে যদি আপনি থাকেন, হতেও পারে যে আপনি শুধু শোনেন, সেটাও এক ধরনের ভালোবাসাই বলবো। তবে একটু জানালে আসলে, বা একটু মানে আপনার উপস্থিতি সম্পর্কে আমাদেরকে অবগত করলে আমরা আরো একটু কৃতার্থ হতাম, আমাদের আয়োজনটুকু আসলে সার্থক হতো বলে আমরা মনে করতাম। রাহুল চক্রবর্তী, হে ভাইয়া আমি প্রথম শুনছি, মোহাম্মদপুর থেকে, খুব ভয় লাগছে। শান্ত তালুকদার আছেন, সেই সঙ্গে ইয়াসিন ইসলাম ফারাবিকে দেখতে পাচ্ছি। নীরব হুসাইন সবুজ, তিনি একটি ঘটনা শেয়ার করেছেন, সেই ঘটনাটি আপনার সঙ্গে শেয়ার করবো কিছুক্ষণের মধ্যেই। সেটা আগে একটু শেয়ার করি, তারপরে না হয় আমরা আবারও আমাদের অতিথি রোজের কাছে আবারও আমরা ফিরে আসবো। হ্যাঁ ঠিক আছে, আমরা যে ঘটনাটা এখন দেখতে পাচ্ছি সেটি লিখেছেন যিনি, তার নাম আপনাকে আমি বলেছি, তার নাম হচ্ছে নীরব হুসাইন, তার নাম হচ্ছে সোহাগ, দুঃখিত আমি সোহান বলেছিলাম, তার নাম হচ্ছে সোহাগ। ওকে, আরো ছোট কিছু ঘটনা আছে, তার মধ্যে সোহেল, মোহাম্মদ সোহেল একটি ঘটনা লিখে পাঠিয়েছেন, সেটাও শেয়ার করতে চাই। যেহেতু আপনার সঙ্গে বা আপনার কোনো পরিচিত জনের সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটেছে এবং নিশ্চয়ই সেই ঘটনাটা ওই মুহূর্তের, ওই সময়ের, ওই মানুষগুলোর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। যাই হোক, শেয়ার করছি। বলছেন ভাইয়া আমি আজ যে ঘটনাটি শেয়ার করলাম এটি একটি সত্য ঘটনা। প্রথমে বলে রাখি, আমি ছোট বাচ্চাদের খুব আদর বা স্নেহ করি। তো আমি ঢাকা থাকি, একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করি। একদিন আমি 5টার সময় কারখানা থেকে বাহির হই এবং আমি যখন আশুলিয়া সাধুপাড়া স্কুল মাঠে নামি তখন দেখি কিছু বাচ্চা খেলা করছে। আমি কিছুক্ষণ হেঁটে আসতেই পেছন থেকে আমাকে একটি বাচ্চা মামু বলে ডাক দেয়, আর আমি তার ডাকে সাড়া দিই এবং আমি বলি কি হয়েছে মামু? তখন বলে আমি মজা খাবো। আমি তাকে দোকানে নিয়ে মজা কিনে দিই। এভাবে ছেলেটির সাথে আমার 3 মাসের মতন ভালো সম্পর্ক হয়ে যায়, আর সেই ছেলেটি আমাকে অন্যরকম ফলো করে। আমি একদিন শুক্রবার আশুলিয়া সাধুপাড়া নামে একটি জায়গায় বিকালবেলা গিয়েছি। আমি নীরবে বসে আছি, ওই ছেলেটি পেছন থেকে আমাকে ডাক দেয়। আমি তার সাথে অনেক সময় গল্প করি আর আমি তার পরিবার সম্পর্কে জানতে চাই। ছেলেটি বলে আমার মা নেই, মা মারা গেছে। আমার খুব খারাপ লাগে তাকে দেখতে। ময়লা জামা দেখে আমি তাকে শার্ট প্যান্ট কিনে দেই, মাথার চুল কাটিয়ে, সামনে ঈদ তাই আমি তাকে আনন্দিত করার চেষ্টা করি। তার কিছুদিন পরে আমি বেতন পাই এবং আমি বেতন 19,300 টাকা তিনি বেতন পেয়েছেন এবং বেতন নিয়ে মানিব্যাগটি হারিয়ে ফেলি। তার পরের ঘটনাটুকু আমি আবারও বলেছিলাম যে অসম্পূর্ণ ঘটনা যদি আসে সেই ক্ষেত্রে আসলে খুঁজে পাওয়া যায় না। তো নীরব হুসাইন সোহাগ, তার পরের ঘটনাটুকু আপনি যদি লিখে পাঠান তাহলে বাকিদের জন্য আসলে সুবিধাজনক হবে, তা না হলে আসলে অনেকে বুঝতে পারবে না
এবং আপনি ঠিক যেটুকু বলতে চাইছেন তার কোনো উদ্দেশ্যটুকুই আসলে আমরা ধরতে পারবো না। আশা করি এর বাকি অংশটুকু আপনি লিখে পাঠাবেন। যাই হোক, অন্য একজনের ঘটনা একটু আপনার সঙ্গে শেয়ার করি, যিনি পাঠিয়েছেন তার সম্পর্কে। ছোট্ট একটা ঘটনা। সোহেল বলেছেন, আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। আমি একদিন ঢাকা থেকে দেশে গিয়েছি। আমাদের বাড়ির পাশে ওয়াজ হচ্ছে, আমিও আমার সাথে আমার ভাই। তখন সময়ে রাত 2:30। ওয়াজ শেষে আমি আর আমার ভাই আসার সময় বাড়িতে চলে গেছে বলে রাখি, আমাদের বাড়ি একটু দূরে। তো আমি তখন একা। আমার বাড়ির পাশে যখন বাড়ির কাছে একটা লাল একটা লাশ ছিল, এরকম কিছু একটা। আমি যখন এর কাছে গেলাম, আমাকে কে যেন ধাক্কা মারে। আমি তখন উপরে পড়ে যাই। আমি দেখি তখন কেউ নেই। তারপর একটু সামনে যাই, তারপর দেখি অনেকগুলো ইঁদুর, একেবারে চকচক করছে অনেকগুলো ইঁদুর। তখন আমি অনেক ভয় পাই এবং তারপর আমি আমার মাকে অনেক ডাকি। আমার মা নাকি কিছুই শুনেনি। আমি অনেক চেষ্টা করেও আগাতে পারি না। তারপর এখান দিয়ে একটা লোক যাচ্ছিল, আমি তাকে বলি, এটা কি? উনি নাকি কিছুই দেখতে পাননি। আমি তাকে বলি, আমার বাড়িতে একটু দিয়ে যান প্লিজ। তারপর তিনি আমাকে বাড়িতে দিয়ে গেলেন। খুবই ছোট্ট, কিন্তু ঘটনাটুকু একেবারেই কিন্তু মানে মূল্যহীন নয়, একেবারেই সাধারণ নয়। এটি যেই ছেলেটি বর্ণনা করেছে তার বর্ণনা থেকে বোঝা যায়, এবং সেই সময়টাতে তার আসলে কি অবস্থা হয়েছিল সেটা নিশ্চয়ই আমরা অনুভব করতে পারছি। আরো বেশ কিছু ঘটনা রয়েছে, তবে আমরা আবারও একটু রোজের কাছে আসতে চাই। রোজের কাছে আরো কিছু ঘটনা রয়েছে, তার মধ্যে থেকে এখন কোনটা শোনাবেন রোজ আমাদেরকে? এবার যেটা শোনাবো সেটা হচ্ছে আমার নিজেকে নিয়ে। আমি নিজে যেখানে উপস্থিত ছিলাম আর কি, অনেকের সাথে ছিলাম, সেই ঘটনাটাই এখন বলবো। এটা প্রায় 2007 সালের কথা। তখন আমি কলেজে ফার্স্ট ইয়ার পড়ি, ঠিক আছে। তো ওই সময় পর আমরা 4-5 জন ফ্রেন্ড সার্কেল যারা ছিলাম, আমরা একসাথে এক টিচারের কাছে মানে প্রাইভেট পড়ি। তো প্রাইভেটটা পড়ে হচ্ছে বিকেলবেলা, সন্ধ্যার একটু আগে যাই। তো আমাদের প্রাইভেট পড়া শেষ হয়ে গেলে দেখা যাচ্ছে যে অন্ধকার হয়ে যায়, একটু অন্ধকার হয়, মানে সন্ধ্যার পরে। তো প্রতিদিনের মতোই আমরা একদিন ওই প্রাইভেটের উদ্দেশ্যে রওনা হলাম বাসা থেকে। আমরা 4-5 জন বন্ধু। তো যেই স্যারের কাছে পড়ি, স্যারের কাছে যাইতে হলে মাঝখানে একটা নদী পড়ে, শীতলক্ষা নদী, নাম শুনছেন অনেকে। তো ওই শীতলক্ষা নদী পার হয়ে স্যারের বাসায় যাইতে হয়। তো আমরা প্রতিদিনই কি করি, আমরা যখন ওই নৌকা দিয়ে নদী পার হবো, তখন ওই নদীর পাড়ে গিয়ে মানে একজন আরেকজনের সাথে মানে এক ধরনের কম্পিটিশন চলে যে কে আগে এই নৌকায় উঠবে আর কি, এরকম সময়। তো মানে এভাবে মানে প্রতিদিনই করতাম। তো একদিন স্যারের বাসা থেকে পড়া শেষ করে আমরা যখন আসছিলাম, নদীর পার আসছি, তখন হালকা অন্ধকার হয়েছে। দূরে কিছু দেখা যায় না, কিন্তু কাছে অনেক সব বোঝা যায়, এরকম অন্ধকার। তো আমরা 4-5 জন বন্ধু নদীর পার আসলাম যে আমরা নদী পার হব। তখন আগের মতোই যে আমরা কে কার আগে নৌকায় উঠবার কি এরকম চিন্তা ভাবনা করতেছিলাম। তো আমার এক বন্ধু ছিল সেলিম, সে কি করছে, খুব মানে সবার আগে গিয়ে নৌকায় উঠে গেছে সবার আগে সে। তো সে ওঠার পরে আমি বলছি যে আমি তাহলে আর এখন উঠবো না। সেলিম যেহেতু উঠছে, তো আমি একটু পরে উঠি। তো সেলিম আমাকে ডাকছে, বলছে যে কেন তুই ওঠ। আমি বলছি না, আমি পরে উঠবো। বলছে কেন? আমি বলছি তুই যেহেতু প্রথম উঠছস, তো আমি শেষ উঠি, আর আমাদের মাঝখানে থাকবে ওরা 3 জন, ঠিক আছে। যে তো এরকম আমি এটা বলার পরে আমার সাথে যারা বন্ধু ছিল ওরা বলতেছে যে না, আমি পরে উঠবো। একজন কিন্তু সবার আগে উঠছে। তো
আর বাকি আমরা 4 জন। সে বলতেছে যে আমি পরে উঠবো এভাবে বলে এ করে কেউ উঠতেছে না। হুম। তো যে আগে উঠছে সে তো মানে বিরক্ত হইতেছে, বলতেছে সে একবার নামে বলছে যে এখন তোরা উঠ, আমি নেমে গেলাম। তো এভাবে প্রায় 1 ঘন্টা হয়ে গেল আমরা এরকম করতেছি, যে বলছি যে না আমি পরে উঠবো এরকম করে। হুম। তো আমাদের মাঝখান থেকে একজন আবার বলতেছে যে তোরা এখানে একটু করে বলতেছে যে তোরা এখানে শুটিং কর, আমি যাই। তাই তো, মানে উঠবুট করে কি উঠছে না। তখন ওই সেলিম নৌকা থেকে নেমে গেছে, আমাদের 4 জন থেকে একজন উঠে গেছে নৌকায়, মাঝিকে বলছে যে আপনি যান, ওরা থাকুক এখানে। তো আমরা জাস্ট ফান করে বা একটু দুষ্টামি করে নৌকায় উঠলাম না, সে একাই চলে গেছে। আমরা বলছি যে আচ্ছা তুই যদি আমাদের ছেড়ে যেতে পারিস যা। তো সে সত্যি ওই নৌকা দিয়ে চলে আসছে, নৌকা দিয়ে নদী পার হয়ে চলে আসছে। তো আমরা 4 জন ওখানে দাঁড়িয়ে রয়েছি। তো এর কিছুক্ষণের মধ্যে আকাশ মানে এত মেঘলা হয়েছে, প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল ওই দিন, প্রচুর। মানে প্রায় 2-2.5 ঘন্টা বৃষ্টি হয়েছে। তো যখন এই ঝড় তুফান শুরু হয়েছে তখন আমরা ওই নদীর পাড় থেকে দৌড়ে গিয়ে ওই রাস্তায় উঠে রাস্তার পাশে একটা দোকান ছিল, ওই দোকানের ভিতরে গিয়ে ঢুকলাম সবাই। আচ্ছা। তো বৃষ্টি এই থামে না প্রায় 2-2.5 ঘন্টা হয়ে গেছে। তারপর বৃষ্টি যখন থামলো তখন ঘড়িতে সময় প্রায় 11টা বাজে দেখি যে। তখন আমরা চিন্তা করলাম এখন যেহেতু বৃষ্টি সারছে, তাও ভালো করে সারেনি, আবার একটু দাঁড়ালাম যে দেখি সারে কিনা, যদি আবার মাঝপথে যদি আবার শুরু হয় বৃষ্টি, এরকম তো দাঁড়িয়ে রয়েছে। তো যখন সারালো ভালো করে বৃষ্টিটা, তখন আমরা 4 জন আবার রওনা হলাম যে নদীর পাড় আসছি, নদীর পাড়ে এসে মানে নৌকায় উঠবো। তো আইসে দেখি কোনো মানে নদীর পাড় কোনো নৌকা নেই, মানে ঝড়ের ওই যে মাঝিটা ছিল সে আগেই চলে গেছে আর কি, ঝড়ের আগেই বাসায় চলে গেছে। তো আমরা তো ঝড়ের পরে যখন গেলাম তখন দেখি যে কোনো মাঝি নেই, নৌকা নেই। তো আমরা খুব টেনশনে পড়ে গেছি। রাত বাজে 11টা, বাসায় চিন্তা করবো যখন বাসায় চলে যাইতাম খুব সন্ধ্যার পরেই। তো এত রাত পর্যন্ত আমরা ওখানে বসা ছিলাম, কিন্তু নৌকা পাচ্ছি না যে নদী পার হব। তো এভাবে আমরা বসে একজন এক একটা বলতেছি, যার কথা বলতেছি, যে ও বলতেছে যে তোর জন্য এরকম হলো আজকে, তোর জন্য এরকম হলো, এই সমস্যা পড়লাম। তো এরকমই হঠাৎ করে আমরা নদীর আরেক পার খেয়াল করি, ঠিক আছে, আমাদের চোখটা যায় ওইদিকে। তখন দেখি আগুনের এক বিশাল আগুনের গোল্লা, ঠিক আছে, নদীর পার যেই গাছগুলো আছে, আগুনের গোলাটা একবার এই গাছ থেকে এই গাছে যায়, মানে এক গাছ থেকে আরেক গাছে যাচ্ছে আর কি, এইভাবে গাছের উপরে আগুনের গোলা দেখা যাচ্ছে। হ্যাঁ, আগুনের। আবার এটা যে এক গাছ থেকে আরেক গাছে যাচ্ছে, মানে মনে হচ্ছে যে উড়ে যাচ্ছে আর কি, এরকম। আমরা এত বড়, আমরা এই পার থেকে খুব স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা 4 জন। আর পুরা নদীটাই ছিল নীরব, চারপাশে কোনো মানুষ নেই। ঝড় বৃষ্টির পরে ওখানে মানুষ যাবেই বা কেন, একেবারেই নীরব ছিল। তো আমরা এটা দেখে ওখান থেকে আমরা সবাই 4 জন একটা দৌড় দিয়ে আবার ওই যে দোকানটা ছিল ওই দোকানের মধ্যে আসছে, দোকানটা বন্ধ করে ফেলছে, তারপর ওখানে আসছে। তো ওখানে এসে আমরা খুব মানে টেনশনে পড়ে গেলাম যে বাসায় কিভাবে যাব আজকে, নদী পার হতে হবে। হ্যাঁ, ওই সময় তো ওই কলেজে পড়ি, তো আমাদের মনের মধ্যে একটু ভয় হয়ে গেল যে কিভাবে আজকে নদী পার হব, না জানি এখানে থাকবো বা কোথায়, এরকম একটা হলো। তো কি হলো, তো ওই দোকানদার যে উনি বলছে যে এই মাঝির বাসা কাছেই আর কি। ওনার সাথে যখন আমরা বললাম তো উনি বলছে যে একটু ওই পাশেই মাঝির বাসা, তো তোমরা চাইলে কিন্তু ওনাকে ডেকে নিয়ে আসতে পারো। তো আমরা বললাম যে এটাই ঠিক হবে, যে মাঝিকে ডেকে নিয়ে আমরা কোনো রকম নদীটা পার হয়ে চলে যাই। তো আমরা ওই মাঝির বাসার উদ্দেশ্যে যাচ্ছি। তো খুঁজতে মাঝির বাসায় গেলাম আর কি। 2-1 বারই জিজ্ঞেস করার পর বলতেছে যে ওই বাসা। তারপর গেলাম,
তো মাঝি তো এত রাত্রে মানে রাজি হচ্ছে না, যে বলছে যে আমি এমনিতে অনেক রাত, তার মধ্যে আবার বৃষ্টি হলো, ঝড় বৃষ্টি হলো। হয়েছিল। তারপর আকাশের অবস্থা তেমন ভালো না, মেঘলা আকাশ। তো উনি তো যেতে রাজি হয় না। তো আমরা খুব অনেক কাকতি মিনতি করলাম। তো বললাম যে 200 টাকা দিব, যে আমাদের নদীটা পার করে দিবেন। যাই হোক, ওনাকে এভাবে রাজি করালাম। তো উনি এসে আমাদের 4 বন্ধুদের নদী পার করালো। তারপর উনি ওনার মতো করে চলে গেছে। তো নদী পার হয়ে আমরা এক একজন চিন্তা করতেছি, মানে আমরা যে 4 জন বন্ধু, 4 জনের বাসা তো আর একসাথে না, এক একজনের বাসা এক এক দিকে। ওই সময় প্রায় ওইটা তো প্রায় 12:30 বাজে। ওই সময় বাসায় আসতে 1টার উপরে বাজছিল। তো ওই সময় আমরা চিন্তা করতেছি যে আমরা কিভাবে যাব, বাসায় যাব, যার যার বাসায় যাব কিভাবে, এক একজনের বাসা তো এক এক দিকে। তো একজন বলে যে তোরা সবাই আমার বাসায় পৌঁছে দিয়ে যা, তারপর তারা যা। তারপর সে আরেকজন বলতেছে তোরা দিলে তারপর আমার দিবে কে, শেষে যে থাকবে তাকে কে পৌঁছে দেব। মানে এরকম প্রত্যেকের মনে একটু ভয় কাজ করতেছে। কিন্তু এভাবে আস্তে আস্তে যার বাসাটা প্রথম পড়ে সে তার বাসায় চলে যায় আর কি। ঠিক আছে। তো যে প্রথম যার বাসাটা প্রথম পড়ছে সে বলছে তোরা যা, আমি এখন যাই গে, মানে এরকম কথা বলে। আচ্ছা। যদিও সে একটু মানে রাস্তা থেকে একটু দূরে, তো সে বলছে যে তোরা যা, আমি চলে যাচ্ছি। তো এটা বলে সে চলে গেল। এভাবে 2 জন বন্ধু চলে গেছে তার বাসায়। তো আর আমরা 2 জন রইলাম। তো সবার পরে হচ্ছে আমার বাসা। আমার বাসা হচ্ছে আরেক গ্রামে, ওদের বাসা 3 জনের বাসা এক গ্রামে, তো আমার বাসা হচ্ছে আরেক গ্রামে। তো আমি ভাবতেছি আমি কিভাবে বাসায় যাব। অন্য সময় তো সন্ধ্যার পরে বাসায় চলে আসি প্রাইভেট পরে, তো আজকে আমি কিভাবে যাব। খুব মানে টেনশন কাজ করতেছে, ভয় কাজ করছে, টেনশন কাজ করছে। তখন আমার সাথে যে বন্ধুটা ছিল, তো সে বলে না যে আজকে আমার সাথে থাক এরকম। তো আমি বলছি যে আজকে তোর বাসায় থাকবো। তো বলছে আচ্ছা ঠিক আছে, আজকে আমার বাসায় থাক। আমি নিজে থেকে বলছি। তো যাই হোক, ওই দিন 2 জন মিলে ওর বাসায় চলে গেছে। মানে বাসায় গিয়ে মানে মনে হলো যে না, একটু মানে একটু ভালো লাগছে এবং অনেক একটা বিপদ থেকে মুক্ত হয়ে আমরা মনে হচ্ছে যে এখানে আসছি। আমরা প্রথমে যখন নদীর উপরে ছিলাম মনে হচ্ছে যে এপারে জানি কি হয় আসলে। যাই হোক, তারপর কোনো সমস্যা হয়নি। কিন্তু ভয়টা লেগেছিল অবশ্যই, নিশ্চয়ই সেটাই। আর যখন ওই বাসায় ছিলাম, পরের দিন সকালে আমি আমার বাসায় আসি। আমার বাসায় এসে দেখি আমার বাড়ির সবাই কান্নাকাটি, রাত্রে নাকি কান্নাকাটি করছে যে আমি বাসায় আসিনি, প্রাইভেট পড়তে গেছি। আর ওই সময় আমার কাছে মোবাইল ছিল না। ঠিক আছে। তো আমি বললাম যে এরকম হয়েছিল, তো যার কারণে আমি আমার বন্ধুর বাসায় রয়েছি। সেটা বলে আসলে বোঝানোর একটা বিষয়। ঠিক আছে, আরো কিছু ঘটনা আছে, সেগুলো আপনার সঙ্গে একটু শেয়ার করতে চাই। এবং দয়া করে সম্পূর্ণ ঘটনা একটু লিখে পাঠাবেন, আমার জন্য সুবিধা হয় যখন আমি গল্পটা পড়তে থাকি। মাঝখানে যখন অর্ধেকটুকু, যে এরকম একটু আগে রিপন মাহমুদ গাজীপুর থেকে লিখেছেন, তার ঘটনাটা বেশ ভালো, কিন্তু মাঝ পথে এসে অনেকটা মানে অসমাপ্ত গল্প। আশা করি আপনি সেই গল্পটা সমাপ্ত করে পাঠাবেন। হয়তো আপনি শুনছেন, ফুল স্টোরিটা একটু পাঠাবেন, তাহলে আমার জন্য ভালো হবে আসলে একটু পড়ে শোনাতে। তা নাহলে অসমাপ্ত যখন থেকে যায় সবার জন্য আসলে একটু ঝামেলার হয়ে যায়। অনিক খান অনেক লিখেছেন, আমি আমার মার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা বলবো। 2007 সালের ঘটনা। দেশগ্রামে মুড়ি ভাজে না, একদিন আমার মামার বাড়ি যায়, মুড়ি ভাজতে ভাজতে রাত 11টা বেজে যায়। তখন আমার মামি বলে আজকে রাতটা থেকে যান। মা বলে না, চলে যাই, আমার ঘরে বাচ্চা আছে, তাই যাই। মামি বললো আমি একটু এগিয়ে দিয়ে আসি। মা বললো আমি যেতে পারবো। তো মা চলে এলো এবং কিছু দূর আসার পরে গ্রামে মামার বাড়ি থেকে আসতে আমাদের বাড়ি আসার সময় তাল গাছের ভিটা বলে, গ্রামাঞ্চলে ভিটা বলে না,
সেই ভিটার উপর দিয়ে আসতে হয় এবং মা সেই ভিটায় এসে দূরে থেকে দেখে একটা গরু। মা মনে মনে ভাবলো এত রাতে কার গরু এখানে আসলো, এবং এই কথা ভেবে তালগাছের এখানে আসার পর মার সামনে তালগাছের ওপর থেকে একটা বিড়াল লাফ দিয়ে পড়লো। মা ভয় পেয়ে গেল। যখন তালগাছ পার হবে তখন একটা কুকুর দেখলো। মা কুকুরটার দিকে তাকিয়ে দেখলো কুকুরটা মার দিকে তাকিয়ে আছে এবং বিশাল বড় চোখ করে তাকিয়েছে। মা ভয়ে জোরে চিৎকার দিয়ে মামাকে ডাক দিল। মামা চেয়ে দেখে যে মা তখন মাটিতে পড়ে আছে। মাকে মামা আর মামার বন্ধু আমাদের বাড়ি নিয়ে আসে। তার সকালে মাকে মামা জিজ্ঞেস করলো, আপা তোমার কি হয়েছিল? তারপর মা সব ঘটনা খুলে বললেন। এবং এই যে দেখার বিষয়, আপনি যখন বলবেন কোনো একটা মানুষকে যে দেখার পরে আসলে অজ্ঞান হয়ে গেছিলেন, কিন্তু এই দেখার সময়টার যে ঘটনাটা আসলে হয় এবং সে সময় যেইভাবে একটা মানুষ অনুভব করে, সেটা আসলে আপনি লিখে আপনার এই ভাষায় কিন্তু সেটাকে আপনি প্রকাশ করতে পারবেন না। নিশ্চয়ই সেটার অনুভূতি আরো অনেক বেশি হয়। যাই হোক, আরো কয়েকটা ঘটনা আছে, একটু শেয়ার করতে চাই। এখন যেটা লিখেছেন তার নামটা আমি পাইনি, বলেছেন কাঁদতে কাঁদতে আবির বলতে থাকলো, আবির বাবা তুই তাড়াতাড়ি তোর ভাইকে নিয়ে বাড়িতে চলে আয়, বাড়িতে বড় বিপদ ঘটে গেছে, আনিকা মারা গেছে, তোরা তাড়াতাড়ি বাড়িতে চলে আয়। আবির এই কথা শুনে পুরোটাই অবাক হয়ে গেল। সে আঁতকে উঠলো। সে কল ধরার পর মায়ের কাছ থেকে এরকম কোনো কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে কথাটা শুনে প্রায় পাগল হয়ে গেল। সে কিছুতেই বুঝতে পারছে না আনিকা কি করে মারা যাবে। আনিকা তো একটু আগেই মা এবং দাদির সাথে তার বাসায় রেখে এসেছিল তারা। তারপর আবির তার ভাই আসিফকে এই সম্পর্কে কিছু না বলে দুজনে দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এর কিছুক্ষণ পরেই তারা বাড়িতে পৌঁছে গেল। বাড়িতে পৌঁছে তাদের বাড়িতে এতটা ভিড় দেখে আসিফ এবং আবির পুরো আঁতকে ওঠে। এরপর আসিফ এবং আবির দুজনে দ্রুত বাড়ির ভেতরে ঢুকে যায়। সেখানে গিয়ে দেখে ভিড়টা ক্রমশ বাড়ির পেছন পর্যন্ত গিয়েছে। তাদের বাড়ির পেছনে একটা নতুন বাড়ির কাজ চলছিল কয়েকদিন ধরেই। সেখানে গিয়ে আবির এবং আসিফ যা দেখলো তা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। তারা দেখলো বাড়ির পেছনে নতুন বিল্ডিং এর পিলারের ওপর আনিকা উল্টে পড়ে রয়েছে। বিল্ডিং এর সূচালো রড আনিকার শরীরে হৃৎপিণ্ড ভেদ করে দিয়ে বেরিয়ে গেছে। রড পুরো তার বুকের ভেতর দিয়ে ঢুকে বিট দিয়ে বেরিয়ে গেছে। আনিকার পুরো শরীর এবং বিল্ডিং এর পিলার পুরো আনিকার রক্তে ভিজে গেছে। আসিফ এবং আবির এই দৃশ্যটা দেখে মাটিতে বসে পড়ল। তাদের মস্তিষ্ক আর শরীর যেন ক্রমশ অবশ হয়ে যেতে লাগলো। এর সঙ্গে আসলে কি মিল আছে আমি ঠিক জানি না, তবে এটি একটি ভয়ানক একটি দুর্ঘটনা নিঃসন্দেহে, এবং সেদিক থেকে বলবো যেটি আমি আসলে সবসময় বলি যে একটু সাবধানে থাকা আসলে খুব বেশি প্রয়োজন। আবু আলম ছোট্ট একটা ঘটনা লিখে পাঠিয়েছেন। আমার এক পার্শ্ববর্তী যেটাতো ভাই, গল্পটা শুনেছি তার কাছ থেকেই। একদিন তারা নানার বাড়ি যাচ্ছিলেন, যেতে অনেক রাত হয়ে গিয়েছিল। যেতে হয়েছিল অনেক ঝোপঝাড়পূর্ণ একটা পথ দিয়ে। রাস্তায় তিনি দেখলেন একটা কাফনে মরানো লাশ। তিনি অনেক ভয় পেয়েছিলেন। তারপর লাশটিকে এড়িয়ে সামনের দিকে এগিয়ে গেলেন। তারপর দেখলেন রাস্তায় একটা বাঁশ হেলে আছে। তিনি তখন আরো ভয় পেলেন। তারপর হাতে থাকা লাঠি দিয়ে বাঁশে আঘাত করার সাথে সাথে বাঁশটি সোজা হয়ে গেল। তারপর কোনো রকমে নানা বাড়ি গেলেন। সকালে হুজুরের কাছে গিয়ে পানি পড়া এবং তাবিজ নিলেন। এখনো মাঝে মাঝে রাতে তিনি চিৎকার করে ওঠেন নিশ্চয়ই, এবং সেই ভয়গুলো এক ধরনের ফোবিয়া ক্রিয়েট করে, যেটা আপনি কখনোই ভুলতে পারবেন না। বারবার যেন আপনার নিজের সামনেই হাজির হয়ে যাবে সেই ঘটনা। যাই হোক, আমরা এবার আমাদের অতিথির কাছে আবার একটু আসতে চাই, রোজের কাছে। রোজের কাছের বেশ সুন্দর কিছু গল্প শুনছিলাম, যেগুলো আসলে সেই গল্পের মধ্যেই আমাদেরকে ইনভলভ করে নিচ্ছিল। এবং তার আগে কিছু কমেন্ট পড়তে চাই। লিখেছেন সালাম হাওলাদার মগবাজার থেকে, বলেছেন যে আমি একদিন পড়তে বসেছি, তখন গভীর রাত। তারপরে আপনি যেটুকু লিখেছেন 1-2 লাইনের, তার পরের ঘটনাটা বলবার জন্য নিশ্চয়ই SMS করে আপনি পুরোটুকু বলতে পারবেন না। সেই ক্ষেত্রে ফেসবুকে লিখে পাঠালে মনে হয় ভালো হবে। facebook.com/capitalfm 94.8 এই ঠিকানায়।
অন্তরা মিরপুর থেকে বলেছেন আরো নতুন স্টোরি শুনতে চাই ভাইয়া। ঠিক আছে, আবরার হক আছেন, আমার কাছে একটা সত্যি ঘটনা আছে, একটু লিখে পাঠান। আপনাকে তো বলেছি facebook.com/capitalfm 94.8 এই ঠিকানা লিখবেন, তাহলেই সেটা আমার কাছে এসে পৌঁছে যাবে। ওকে, আমরা একটু রোজের কাছে যাই। রোজ, আপনার কাছে আসলে কি ঘটনা রয়েছে? হ্যাঁ, আমি আরো 2টি গল্প বলবো। জি, তবে তার আগে আমি ক্যাপিটাল এফএম এর সকল লিসেনারদেরকে খুব ধন্যবাদ জানাচ্ছি যে তারা এতক্ষণ যাবত আমাদের সাথে কানেক্টেড আছেন। আশা করি বাকি সময়টাও থাকবে। তো এখন আমি যেই গল্পটা বলবো সেটা হচ্ছে আমার এক প্রতিবেশী, আঙ্কেল হয় আর কি, চাচা বলেই ডাকে, ওনার কথা। তো উনি একটা বাজারে ওনার দোকান আছে, ব্যবসা করে, সেটা হচ্ছে মিষ্টির দোকান। ঠিক আছে, তো উনি প্রায় প্রতি রাতে, মানে সারাদিন দোকান করে ওই রাত 11টা, 11:30, 12টা বাজে, এরকম বাজে আর কি বাসায় আসতে। একদিন পর রাত 11:30 বেজে গেছে, তখন তিনি দোকান বন্ধ করে, তার আগে বলে যে তার দোকান থেকে, বাজার থেকে তার বাসাটা মোটামুটি অনেকটা পথ হেঁটে যেতে হয়। আর এই রাত্রেবেলা সাধারণত রিক্সা বা কোনো গাড়ি পাওয়া যায় না, যার কারণে উনি হেঁটে হেঁটে বাসায় চলে আসেন। তো এরকমেরই একদিন ওনার দোকান বন্ধ করে উনি ওনার বাসার উদ্দেশ্যে রওনা হলেন। তো হাঁটতেছেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, তো একটু রাস্তা যাতে খুব চালু হয়, উনি মেইন রাস্তা ছেড়ে আর ওই মাঠ আর কি, মাঠের উপর দিয়ে হাঁটা শুরু করছেন। তো কিছুটা হাঁটার পরও উনি খেয়াল করলো পিছন থেকে একটা বিড়াল ওনাকে ফলো করে সাথে সাথে আসে আর কি। আর বিড়ালটা ডাকছে, ওনার পিছনে পিছনে আসছে, এমনভাবে আসে ওনার পা ঘেঁষে ঘেঁষে মনে হচ্ছে যে পায়ের সাথে লেগে যাবে, কিন্তু লাগে না এরকম। তো উনি নিজেও বিরক্ত হচ্ছেন, যে উনি বলতেছে বিড়ালটা কি ব্যাপার, বারবার মানে হাঁটা, উনি যেভাবে তাড়াতাড়ি হেঁটে আসবে বাসায়, তো বিড়ালটা যদি পায়ের নিচে থাকে মনে হচ্ছে ওনার হাঁটার সমস্যা হচ্ছে এরকম। তখন উনি কি করতেছে যে এই বিড়ালটাকে মানে একটু তাড়িয়ে দিতেছে, যে তখন যখন তাড়াই দেয় একটু দূরে গিয়ে, তারপর আবার সেই আগের মতো পায়ের নিচে এসে পড়ে বিড়ালটা। তো এরকম 3-4 বার তাড়াইছে, আবার ঠিক সেম ভাবে তার পাশে চলে আসছে। তখন উনি তারপর তেমন ভয় পায়নি, তারপর উনি খুব তাড়াহুড়ো করে হেঁটে চলে আসতেছে। বিড়ালটা কিন্তু এখনো যায়নি। তো কিছুটা আসার পর দেখছে যে বিড়ালটা আর দেখা যায় না। তো উনি ভাবছে হয়তো চলে গেছে এখন, কিন্তু এরকম মনের মধ্যে উনি বিভিন্ন কথা ভাবতেছে। হাঁটার পথে কিছুটা হাঁটার পরে পিছন থেকে কেউ একজন ডাক দিল ওনাকে, মামা বলে, ছোট একটা বাচ্চার আওয়াজ, যে মামা। আর মামা এমন ভাবে আওয়াজ করছে, খুব সফটলি মামা, এরকম ভাবে আওয়াজটা করলো। তো উনি প্রথমত উনি মনে হচ্ছে যে এটা উনি কি সত্যি মামা ডাকটা শুনছে নাকি হঠাৎ ওনার কানের মধ্যে এরকম লাগলো আর কি, উনি ভাবতেছে, কেয়ার করে নেই। তো আবার ঠিক আগের মতোই হেঁটে আসতেছে। কিছুটা আসার পর আবার সেই একই কথা শুনতেছে, মামা। এভাবে 3 বার ডাক শুনছে উনি। তো ডাকটা শোনার পর পিছনে তাকায় দেখে কেউ নাই। তো উনি একটু ভয় পাইতেছে, কিন্তু ওনার রাস্তা তো হেঁটে আসতে হবে, ওনার হাতে ছিল আবার সিগারেট, যে রাস্তা তো হেঁটে আসতে হবে, ওই ভাবনায় উনি আবার হাঁটা শুরু করছেন। কিছুটা আসার পরে ওখানেও ছিল বাঁশবাগান ছিল, ঠিক সামনে থেকে বাঁশগুলো তার সামনে এসে পড়তেছে। তখন উনি আর কোন এমন ভয় পাইছে, চোখটা বন্ধ করে সাইড দিয়ে একটা দৌড় দিচ্ছে আর কি, যেটা ভয়ে আর কি। তো ভয়ে দৌড় দিয়ে গিয়ে একটা বাসায় উঠলো। বাসায় ওঠার পর
ওই বাসার মানুষদের ডাকতেছে, বের হলো ওরা, যে কি হয়েছে। তো বললো যে এদিক দিয়ে আসছিলাম, তো ওই এরকম ঘটনা ঘটছে আমার। তো উনি বলতেছে যে তুমি তাহলে আজকে বেঁচে গেছো। বলছে কেন? না এখানে অনেক মানে কিছু থাকে, এরকম বলতেছে ওই মুরব্বী লোকটা। তো ওই লোকটা মানে আমার যেই চাচা হয়, উনি ভয়ে আর ওনার বাসা থেকে বের হয় না। বলছে যে আপনি আমার আজকে একটু বাসায় পৌঁছে দেন। তো উনি মুরব্বী টাইপের, ওনার আবার এতটা ভয় কাজ করে না, বা উনি এই একা একা চলে ফিরে অভ্যাস আছে আর কি। তো উনি ওনাকে নিয়ে ওনার বাসায় পৌঁছে দিয়ে গেছে। তারপরের দিন থেকে ওই আমার চাচার জ্বর শুরু হয়েছে শরীরে, এমন জ্বর, এই জ্বর প্রায় 10-12 দিন পর এটা কিছুটাই হয়েছে। 10-12 দিন ছিল জ্বরটা, তারপর সেরেছে আর কি। তারপর থেকে উনি আর এত রাত্রিবেলা দোকান বন্ধ করে আসেন, আগে থেকেই এসে পড়ে 9টা, 9:30, 10টা ওই যেই লোক থাকে তাদেরকে বুঝাই দিয়ে চলে আসে আর কি। ঘটনা ঘটছে এটা। নিশ্চয়ই। গ্রামে একটা প্রবাদ আছে, অনেকেই বলে থাকেন যে চুন খেলে তারপরে দই দেখলেও মানুষ ভয় পায়। এবং একবার যখন কোনো একটা অভিজ্ঞতা কারোর সঙ্গে হয়, তারপর সেই জায়গাটুকুতে দ্বিতীয়বার যেতে কিংবা সেই কাজটুকু দ্বিতীয়বার করতে মানুষ ভয় পান, এবং সেটাই স্বাভাবিক। এটাকে ভয় না বলে সাবধানতা বলা ভালো। সাবধানী হয়ে যান, এবং সেই ক্ষেত্রে আপনাকেও একই পরামর্শ দেব, যেই কাজটুকু আপনিও করবেন হয়তো, বিশ্বাস করি। আরো কয়েকটা গল্প আছে, সেটা শুনে একেবারে শেষবারের মতো আমাদের অতিথির কাছে আসব। এবারে যেই গল্পটি লিখে পাঠিয়েছেন তার নাম আমি পাইনি। লিখেছেন, সেদিন আমি আর আমার ভাই এক রুমে ঘুমিয়েছিলাম। তখন রাত 1টার কাছাকাছি। সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার ভাইটার ঘুম আসছিল না। তাই সে বাড়ির গেট খুলে বাড়ির পাশের রাস্তায় হাঁটতে যায়। তখন চারপাশে চাঁদের আলো ছিল। সে দেখলো একটা মহিলা তাকে ক্রস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সে ভাবলো অনেকেই তো রাতে এখানে হাঁটতে আসে, তাতে সে আর এতটা পাত্তা দিল না। আশপাশ দেখার জন্য সে যখন মাথা ঘোরালো, তখন সে দেখলো মহিলা অনেক দূর পর্যন্ত চলে গেছে, যেখানে যেতে কমপক্ষে 10 থেকে 20 মিনিট লাগে। কিন্তু মহিলাটা এত দ্রুত সেখানে গেল কি করে? তখন তার মনে সন্দেহ বাড়তে লাগলো। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা বড় আম গাছ ছিল। সে দেখলো যে মহিলাটা সেই গাছে উঠে তার চুল মাটি পর্যন্ত ছেড়ে দিল, আর কিছু ছোট ছোট ছেলে মেয়ে এসে সেই চুল বেয়ে বেয়ে একবার গাছে উঠছে, আবার নামছে। এই দৃশ্য দেখার পর আমার ভাই ভীষণভাবে ভয় পেয়ে সেই এক জায়গায় দাঁড়িয়েছিল। তার মনে হচ্ছিল কেউ যেন তাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। হঠাৎ সে দেখলো ছেলে মেয়েগুলো তার দিকে এগিয়ে আসছে। তারপর সে দৌড়ে ঘরে এসে দরজা বন্ধ করে দিল। তারপর আমাকে ডাকতে লাগলো। তখন আমি উঠলাম আর দেখলাম সে হাঁপাচ্ছে। আমি বললাম, কি হয়েছে? সে কিছুই বলল না। তারপর দেখলাম বাহির থেকে কে যেন খুব জোরে জানালায় শব্দ করছে। আমি বললাম, খুলিস না। এত জোরে জানালায় শব্দ করছিল যে জানালা যেন ভেঙে ফেলবে। এসব দেখে আমার ভাই খাওয়া বন্ধ করে দেয় এবং খুব অসুস্থ হয়ে পড়েছিল। তারপর কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। যাই হোক, তারপরে সে ঠিক হয়েছিল। অদ্ভুত ঘটনা নিশ্চয়ই, এবং সেখান থেকে বেরিয়ে আসা নিশ্চয়ই অনেক বেশি প্রয়োজন। মানুষ যখন কোনো একটা ট্রমার মধ্য দিয়ে চলে যায়, এবং এরকম ঘটনা অনেকের সঙ্গে ঘটতে পারে, সেই বিষয়টি বারবার বলি। যাই হোক, বলতে বলতে একেবারে শেষের পথে চলে এসেছে। তাবিজ আজকের এই আয়োজন কেমন লাগলো বা কেমন লেগেছে, কিংবা আপনার কোনো মতামত, কোনো পরামর্শ যদি থাকে, সেটাও কিন্তু আপনি চাইলে একটু লিখে পাঠাতে পারেন। facebook.com/capitalfm
94.8 এই ঠিকানা লিখলেই কিন্তু সেটা আমার কাছে এসে পৌঁছে যাবে। এবং অসম্পূর্ণ গল্প নিশ্চয়ই আপনার আমার কারোরই ভালো লাগে না, সুতরাং আপনার কাছে আমার অনুরোধ থাকবে যখন আপনি লিখে পাঠাবেন দয়া করে একটু সম্পূর্ণ লিখে তারপরে পাঠাবেন, তাহলে সবার জন্যই সুবিধে হবে। এবারে আরো একটি ঘটনা আপনার সঙ্গে একটু শেয়ার করতে চাই। যিনি লিখেছেন, গাছ সম্পর্কে আমার জ্ঞান প্রায় শূন্যের কোঠায় বললেই চলে। কেউ আমাকে তেঁতুল গাছ দেখালে আমি মুখ শক্ত করে অবলীলায় বলে ফেলতে পারি এটি একটি সজনে গাছ, ডালের সাথে খেতে অনেক সুস্বাদু লাগে। আরেকবার হাসনাহেনা ফুলের মালা বিক্রেতার কাছে গিয়ে বললাম, বেলি ফুলের মালা কত করে? ফুল বিক্রেতা আমার মতো করে মুখ শক্ত করে অবলীলায় উত্তর দিল, আপনি তো ভাই ফুলই চেনেন না, আপনার কাছে ফুল বেচে কি করব? তো অফিস থেকে বাসায় যাওয়ার পথে মাঝে মাঝে অচেনা একটা ফুলের তীব্র ঘ্রাণ পেতাম। ফুলের মাতাল করা এই ঘ্রাণ আমাকে বেশ কিছুক্ষণ সময় ধরে আচ্ছন্ন করে রাখত। ইচ্ছে করতো মুঠো ভরে এই ঘ্রাণ আমি সাথে করে নিয়ে যাই। আচ্ছা, এখানে আমি একটু বলে রাখি, এটা কিন্তু আমার সাথেও হয়েছে এবং আমার সাথেও হয়। একটা পরিচিত জায়গায় গেলে সেই জায়গার একটা মানে তীব্র ঘ্রাণ মাঝে মাঝে আমিও পাই। ঠিক সেই জায়গাটায় দাঁড়ালে আমি ঘ্রাণটা পেতাম, যেখানে গুগল ম্যাপ বা গুগল আর্থে সার্চ করলেও আশেপাশে কোনো খালি মাঠ পাইনি যেখানে কোনো ফুলের গাছ থাকতে পারে। সব যেন ইট পাথরের অবরুদ্ধ ঘর। তাহলে এই মাতাল করা তীব্র ঘ্রাণটা আসে কোথা থেকে, আর ঘ্রাণটাই বা কিসের? একদিন সেই জায়গাটা দিয়ে যাচ্ছি আমি, ঘ্রাণটা পাওয়ার জন্য অপেক্ষা করে আছি, তবে সেদিন ঘ্রাণ আর পেলাম না। তবে আমার মাথায় কেমন করে যেন ঢুকে গেল, এটা কাঁঠাল চাপা ফুলের ঘ্রাণ। যেখানে আমি পরিচিত জিনিসের নামই বলতে পারি না, সেখানে অপরিচিত একটা ফুলের নাম কিভাবে মাথায় চলে আসলো বেশ অবাক হলাম। বাসে পাশের সিটে বসা লোকটা তখন তার রুমাল বের করে নাক চাপা দিচ্ছে। আমি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম, ভাই, কাঁঠাল চাপা ফুলের ঘ্রাণ তো অনেক সুন্দর, আপনি নাক চাপা দিচ্ছেন কেন? আমার কথা শুনে লোকটা এমন একটা ভয়ঙ্কর চাহনি দিল যেন আমি মাত্রই তার দুটো কিডনি তার কাছে চেয়ে বসেছি। রুমাল সরিয়ে আমার উপর দিয়ে ঝুঁকে জানলা দিয়ে থু করে থুতো ফেলতে ফেলতে বলল, জ্যামের কারণে পাশে ময়লার গাড়ি আটকাই আছে, গন্ধে জীবন শেষ, আর আপনি আছেন আপনার কাঁঠাল চাপা নিয়ে। আপনার কি ভূতে ধরছে নাকি? বর্ষার ফুল শীতে কেমনে ফুটবে? কিন্তু হঠাৎ করে ঠিক তখনই সেই ঘ্রাণটা আবার পেলাম, এবার আগের চেয়েও তীব্রভাবে। অসহ্য সুন্দর ঘ্রাণটা আমাকে রীতিমতো পাগল করে তুলল। পাশের লোকটাও তখন আমার দিকে অবাক করা দৃষ্টিতে তাকিয়ে আছে। তার নাকে তখন রুমাল আর চাপা দেওয়া নেই, কিন্তু আমি ঘ্রাণটা খুব তীব্রভাবে অনুভব করছি। কেউ যেন আমাকে ডাকছে। আমি বাস থেকে নেমে হাঁটা শুরু করলাম। কোথায় যাচ্ছি, কি করছি, নিজের উপর কোনো নিয়ন্ত্রণই আর আমার ছিল না। একেবারে কোনো ভালো একজন লেখকের লেখা কোনো একটা উপন্যাসের মতো পড়লাম নিশ্চয়ই, এবং এটি যদি কোনো সত্যি ঘটনা হয়ে থাকে তাহলে আমাদের যেসব ইন্দ্রিয়গুলো কাজ করে সেই ইন্দ্রিয়গুলো মাঝে মাঝে আমাদের সঙ্গে এক ধরনের ছলনা করে এবং সেটা আপনার কিছু করার থাকে না। এবং আপনি যেটা বলছেন যে এই ফুলের ঘ্রাণ কিংবা পরিচিত কোনো একটা ঘ্রাণ হঠাৎ দেখবেন আপনি কোনো একটা সময় একটা জায়গায় আপনি হঠাৎ করে পেয়ে গেছেন, এর সঙ্গে অনেক কিছু আসলে জড়িত থাকে। যাই হোক, একেবারে শেষের দিকে চলে এসেছি, আজকের মতো তাবিজ অনুষ্ঠান শেষ করে দেব। তবে একদম শেষ দিকে আরো একটি ঘটনা দিয়ে শেষ করব, তারপরে আমাদের অতিথি রোজের কাছে একটা ছোট্ট সময় নিয়ে আজকের মতো আমরা বিদায় নেব। বলছিলেন আমার এক কাকার কথা, কোনো একজন কাকা বাজারে যাচ্ছিলেন, তো সেলিম নামের কোনো একজন কাকাকে টেনে বাজারে নিয়ে যাচ্ছিলেন, তার পরিচিত কোনো একজন কাকা বিরক্ত হয়ে হাত ছাড়িয়ে নিতে চাইলেন, কিন্তু সেলিমের গায়ে যেন অসুরের শক্তি, সে কাকাকে প্রায় টেনে নিয়ে চলতে লাগলো বাজারের দিকে। এইবার কাকা স্পষ্ট শুনলেন পেছন থেকে কে যেন ওনার এবং সেলিমের নাম ধরে জোরে চিৎকার করলো। আওয়াজটা 3 বার শোনা গেল। সেই আওয়াজ যেন কাকার কানটা তালা লাগিয়ে দিল। অবাক হয়ে চেয়ে রইলেন রাস্তার দিকে। কিভাবে যেন ওনার মনে হলো এই শব্দগুলো তাকে আঘাত করলো। এ কোনো মানুষের আওয়াজ হতে পারে না,
হতে পারে না কোনো পশুর আওয়াজ। তাহলে তাহলে যা তিনি জীবনে বিশ্বাস করেননি তাই কি হতে যাচ্ছে? এ কি সত্যি কোনো ভূত প্রেত, নাকি কোনো কিছুর পাল্লায় পড়েছেন তিনি? সেলিম প্রায় তাকে টেনে হেঁচড়ে দৌড়ে নিয়ে যেতে লাগলো বাজারের দিকে। সেলিমের হাত থেকে মুরগিগুলো পড়ে গিয়েছিল। কাকা শেষবার যখন একবার পেছনে ফিরলেন তখন দেখলেন সেই মুরগিগুলো যেন অদৃশ্য কোনো হাতের ছোঁয়ায় সে মোড়ের দিকে যেতে লাগলো। সেই রাতে কাকারা বাজারেই কাটিয়ে দিলেন। সকালে ফেরার পথে আরো কিছু লোক নিয়ে ওনারা দেখতে চললেন মোড়ের সেখানে আসলে কি হয়েছে। ওনারা যেই মোড়টার কাছাকাছি পৌঁছলেন দেখলেন সেখানে রাস্তার উপর একটা বর্গের মতো আকৃতি বানিয়ে 4টা মুরগির মাথা সাজানো, আর কিছুটা দূরে সেই মাথা ছাড়া দেহগুলো পড়ে আছে। এই ঘটনা কাকার সাথে উপস্থিত বাকি সবাই দেখেছে। বাসায় ফেরার পর কাকা এবং সেলিম দুজনে অসুস্থ হয়ে পড়েন। সেলিমের প্রায় 15 দিন জ্বর ছিল। অদ্ভুত ঘটনা নিশ্চয়ই, এবং এর ব্যাখ্যা আপনি কি দেবেন, কি ব্যাখ্যা করবেন বলেন। এবং এই ঘটনাগুলো যখন আমি পড়ি আমার কাছেও এরকম অনেক প্রশ্ন মাথায় ঘুরপাক খায়। কেন এটা হলো, কি কারণে হলো? কিন্তু এখন আমি জানি এর ব্যাখ্যা খোঁজাটা সত্যিই বোকামি। এবং সেই ক্ষেত্রে আমি বলি বারবার আপনাকে, এটা বিশ্বাস করা এবং অবিশ্বাস করা সম্পূর্ণই আপনার নিজস্ব একান্ত ব্যাপার। আপনি কি করবেন সেটি আপনিই জানেন। কিন্তু আমি জানি এখানে বিশ্বাস কিংবা অবিশ্বাস কোনোটাই আমার মধ্যে কাজ করে না। আমি খুব একটা সন্ধিক্ষণে থাকি, ঠিক যেরকম আমরা মনের চোখ দিয়ে একরকম দেখি আর আমাদের স্বাভাবিক চোখ দিয়ে দেখি আরেক রকম। তাবিজ ক্যাপিটাল FM 94.8 বিশেষ আয়োজন, শনিবারের আয়োজন। জাহান অরণ্য আছে আপনার সঙ্গে, এবং আজকের আমাদের অতিথি রোজের কাছে একেবারে শেষবারের মতো যাব। রোজের কাছে কি ঘটনা রয়েছে সেটা দিয়ে আজকের তাবিজ অনুষ্ঠান শেষ করব। হ্যাঁ, এবারের আমি একটি ঘটনা বলবো। এই ঘটনাটা হচ্ছে আমার স্কুলকে ঘিরে। মূলত আমি একজন স্কুল টিচার, হাই স্কুলের টিচার। সেই স্কুলকে ঘিরে একটা ঘটনা আমি শুনেছি আমার এক সিনিয়র টিচার, ওই শিক্ষকের কাছ থেকে শুনছি। তো আমি যখন শুনেছিলাম তখনই আমার মানে শরীরে যত পশম ছিল শিউরে উঠছিল। তো আমি আজকে সেই ঘটনাটি শেয়ার করব। আমাদের স্কুলে জেএসসি পরীক্ষা, যখন টেস্ট পরীক্ষা হয় তখন যারা একটু বাজে রেজাল্ট করে বা একটু খারাপ রেজাল্ট করে তখন তাদেরকে আমরা আলাদা করে তাদেরকে আলাদা এক্সট্রা সন্ধ্যার পরে তাদেরকে এক্সট্রা ক্লাস করে তাদেরকে ওই যেই গ্যাপটা থাকে তাদের লেখাপড়া সেই গ্যাপটা পূরণ করে দিই। নয়তো এমন তারা বাসায় থাকলে হয়তো বা ঘোরাফেরা করতো, তো আমরা তাদেরকে স্কুলে এনে ওই যে গ্যাপটা থাকে তারা যেটা না বুঝে সেটা পুনরায় আবার তাদের ক্লাস করে তাদেরকে কমপ্লিট করানো হতো। তো এইভাবে সেখানে বেশি টিচার থাকতো না, মাত্র 2-3জন টিচার থাকতো এরকম। তো কিছু ছেলে নিয়ে একটা রুমের মধ্যে স্কুলের আমাদের একজন টিচার, সিনিয়র টিচার, সে ওদেরকে নিয়ে ক্লাস করছিল রাতের বেলা। তো ক্লাস করতে করতে প্রায় 10:30 বাজে। মূলত 11টা পর্যন্ত তাদেরকে পড়ানো হয়, তারপর তাদেরকে স্কুলেই থাকা খাওয়ার সুব্যবস্থা করা হয়েছে তাদের জন্য। তো ওরা 10:30 যখন বেজেছে তখন ওই স্যার, ওনার মোবাইলে হঠাৎ করে বাসা থেকে ফোন আসছে, যে কোনো কিছু বাসা থেকে ফোন আসছে। তখন উনি ফোনটা নিয়ে কথা বলছেন আর রুম থেকে বের হলেন। স্টুডেন্ট ওখানে পড়তেছে, তো বলছে যে তোরা পর, আমি একটু বাইরে থেকে আসছি, আমি ফোনে কথা বলে, বাসা থেকে ফোন আসছে। তো উনি ফোন কানে নিয়ে হাঁটতে হাঁটতে স্কুলের এক পাশে আরেকটা রুম ছিল, ওই রুমটা খোলা ছিল আর কি। তো উনি ওই যেতে যেতে ওই রুমের ভিতরে গেল আর কি, রুমের পাশে একেবারে স্কুলের শেষ প্রান্তে এটা এই রুমটা, এক কর্নারে। তো উনি ওই রুমের ভিতরে গিয়ে বসলো, ফোনে কথা বলতেছে। তারপর
হঠাৎ করে ওনার কাছে কেন জানি মনে হলো রুমের ভিতর এমন মানে কিরকম একটা গন্ধ, বাজে একটা গন্ধ উনি মানে ফিল করতেছে। তো উনি ভাবছে হয়তো বা বাইরে আশেপাশে হয়তো কেউ কোনো ময়লা টয়লা আছে, যার কারণে এরকম গন্ধ আসছে। তারপর উনি রুম থেকে বের হয়ে বারান্দায় এসে কথা বলতেছে। যখন উনি বারান্দায় আসলো তখন অপর প্রান্তে আরেকটা বারান্দার মধ্যে দেখা যাচ্ছে একজন স্টুডেন্ট, একটা ছেলে ওনার দিকে তাকিয়ে আছে। একটু দূরেই অন্ধকার রাত, ঠিক এরকম হালকা শীত ছিল। তো ওই ছেলেটা ওর দিকে তাকিয়ে রয়েছে, ওই টিচারের দিকে। তো উনি ভাবতেছে হয়তো বা সে পড়া বন্ধ করে এসে এখানে দাঁড়াইছে আর তাকিয়ে দাঁতগুলো বের করে হাসছে। তো উনি ভাবছে যে উনি ফোনে কথা বলছে বলে এই জন্য ওনার দিকে তাকিয়ে হাসছে। তো উনি ওখান থেকে জোরে মানে ধমক দিল যে পড়া রেখে তুই বাইরে কি করস। তো এটা বলে উনি সাথে সাথে ওখান থেকে আসতেছে ওই ছেলেকে মানে ধমক দিবে যে কেন সে বাইরে। তো যখন সে সামনে ওর কাছে আসতেছে তো সে তো ফোনে কথা বলতেছে, হঠাৎ করে অন্য খেলা চলে গেছিল। তো আবার তাকিয়ে দেখে যে ওখানে কেউ নাই। তো ভাবলো হয়তো সে রুমের ভিতরে চলে গেছে। তো রুমের ভিতরে গিয়ে তাকে ধরছে যে তুই বাইরে তখন কি করছস, আমাকে না বলে আমি বলছি যে পড়ার জন্য তুই বাইরে কি করছো। তো বলতেছে স্যার আমি তো বাইরে যাইনি। ক্লাসের সকল স্টুডেন্ট সাক্ষী দিচ্ছে যে হ্যাঁ স্যার সে তো বাইরে যায়নি, আমাদের সাথে পড়তেছিল। তো উনি তো অবাক হয়ে গেছে, কি ব্যাপার। নিজের চোখে দেখার পরেও আবার সত্যি আসলে এরকম ছোট ছোট ঘটনা হয়তো থাকে, কিন্তু যখন সেই ঘটনাটা ঘটে সেটা বিশাল একটা ইম্প্যাক্ট ফেলে। সেই কথাগুলো বারবারই বলি, কিন্তু বলতে হয় আসলে এটি ঘুরে ফিরে সেই একই রকম অনুভূতি আমাদের মধ্যে দিয়ে যায়। আজকের তাবিজ অনুষ্ঠান এখানে শেষ করতে হবে। আজকে একেবারে সময় আমাদের হাতে নেই। রোজ অসংখ্য ধন্যবাদ আজকে স্টুডিওতে আসবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ যে আমাকে এমন একটি মানে সুযোগ হয়েছে আজকে ক্যাপিটাল এফএম এই গল্পগুলো বলার জন্য। আমারও খুব ভালো লাগছে যে আমি গল্পগুলো সবার সাথে শেয়ার করতে পারছি, এবং ভবিষ্যতে আরো গল্প নিয়ে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ রোজ আজকের এই সময়টা দেওয়ার জন্য। একেবারে শেষের দিকে যুক্ত হয়েছেন রংপুর বয় ফয়সাল, রংপুর বয় ওয়ালাইকুম আসসালাম, শামীম, রাজন, শিহাব, মাহমুদুল, আবরার, সালাম, আরো অনেকেই রয়েছেন এবং অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। তাবিজ আপনার আয়োজন, আপনাকে নিয়েই আয়োজন, আপনার কোনো প্রিয় মানুষ পরিচিত জনদেরকে নিয়েই এই আয়োজন। ক্যাপিটাল এফএম 94.8 এবং শনিবারের বিশেষ আয়োজন জাহান অরণ্য। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে তাবিজের অন্য কোনো অতিথির সঙ্গে অন্য কোনো ঘটনা নিয়ে আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন। আজকের মতো বিদায়, শুভরাত্রি। Capital FM 94.8 দেশের নম্বর 1 মিউজিক স্টেশন।